5-এ বলেছে মনে হয় স্যার। স্যার আমরা শুরু করে দিতে পারি এখন? শুরু করে দেব? স্যার আপনারা যেটা বলেন স্যার। এখন কয়জন পার্টিসিপেন্ট কয়জন? স্যার 20 জন। 20 হলে তো ঠিক আছে। জি স্যার, তাহলে স্যার আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তুমি স্টার্ট করো তাহলে। তারপর আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ ইউনিভার্সিটি অফ চিটাগং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনারের শিরোনাম হায়ার স্টাডি অপরচুনিটিস ইন ইউএসএ। আমাদের আজকের ওয়েবিনারটি আমরা 6টি সেগমেন্টে ভাগ করেছি: আন্ডারগ্রাজুয়েট সিজিপিএ এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, IELTS and TOEFL score, undergraduate research experience, GRE score, writing effective email, and CV, SOP, and LOR. আশা করছি আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় তারা তাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো সেখানে উল্লেখ করেছেন। আর যদি কেউ সেখানে প্রশ্নটি উল্লেখ করে না থাকেন কিংবা ফর্ম ফিল আপ না করে থাকেন, আমরা প্রত্যেকটি সেগমেন্টের শেষে পার্টিসিপেন্টদেরকে সুযোগ দিব। চাইলে প্রশ্নটি আপনারা চ্যাট বক্সে উল্লেখ করতে পারেন কিংবা ওয়েবিনার স্পিকারকেও সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আমি পর্যায়ে রিফাত কবিরকে অনুরোধ করব আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাক্টিভিটিস নিয়ে আমরা একটা ছোট ভিডিও সেটা প্লে করার জন্য। রিফাত কবির কি আমাদের সাথে যুক্ত আছে? আচ্ছা, আমরা ধন্যবাদ রিফাত কবিরকে। এবার আমাদের আজকের ওয়েবিনার স্পিকারদেরকে পরিচয় করে দেওয়া যাক। আমাদের আজকের ওয়েবিনার স্পিকারদের তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 11তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের তিনজনই যুক্তরাষ্ট্রের 3টি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। আর তারা যে তাদের ব্যস্ততম শিডিউলের মাঝখান থেকেও আমাদের জন্য যে সময় বের করেছেন, এজন্য আমরা তাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাহমুদ রিজভী ভাইয়া বর্তমানে ইউনিভার্সিটি অফ মেমফিসে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন। তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে কোরিয়ার গুয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে তার মাস্টার্স কমপ্লিট করেন। এবং সাকিবুল আজম ভাইয়া বর্তমানে ইউনিভার্সিটি অফ আলাবামাতে মেটালার্জি এবং ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন। শোভন সরকার ভাইয়া বর্তমানে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন। তার আগে তিনি ইউনিভার্সিটি অফ আলাবামা থেকে তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ কাউন্সিলর এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার। স্যারকে আমাদের মাঝে আমরা অত্যন্ত আনন্দিত। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অফ চিটাগাং এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের
অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কাজী জাহান আহমেদ স্যার। স্যার যে তার মূল্যবান সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই কারণে আমরা স্যারের নিকট কৃতজ্ঞ। এই পর্যায়ে আমি আব্দুল আলিম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইমন। আমি আসলে সবাইকে দেখি, বিশেষ করে সাকিবুল আজম, স্বপন সরকার, রাজীব এবং তোমাদের প্রত্যেককে দেখে খুব আনন্দিত। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এটা IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, আমরা আজকে 3 বছর হলো চিটাং ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ ওই আমাদের যে প্রেজেন্টেশনে যেটা ছিল, মোটামুটি আমাদের কিছু কাজ অ্যাক্টিভিটিস বেশ স্টুডেন্টদের জন্য হেল্পফুল। আমরা বিশেষ করে লাস্ট ইয়ার অনেকগুলো এর জাতীয় প্রোগ্রাম করেছি, যেটা স্টুডেন্টদেরকে আসলে খুব তাদের হায়ার স্টাডির ক্ষেত্রে এবং ভালো একটা ইউনিভার্সিটি কিভাবে অ্যাডমিটেড হতে পারে এবং আইএলটিএস এর স্কোর এবং জিআরইতে কিভাবে তারা ভালো করতে পারে, ভালো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারে, ভালো স্কলারশিপ হায়ার করতে পারে, এই নিয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। তো এটার মধ্যে এইটাও, আজকের প্রোগ্রামটাও এটার একটা মানে কি কন্টিনিউয়েশন। আমি সবাইকে এখানে ওয়েলকাম করতেছি। তো আমার খেয়াল যে তানভীর স্যার কিছু করতে পারে, বলতে পারে। ইব্রাহিমুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আমি এই পর্যায়ে ডক্টর কাজী তানভীর আহমেদ স্যারকে অনুরোধ করবো সেশনের পরবর্তী কার্যক্রম কন্টিনিউ করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ IEEE স্টুডেন্ট ব্রাঞ্চকে আমাকে আজকে সেশনে মডারেট করার জন্য। আমি ধন্যবাদ জানাই IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর প্রফেসর ডক্টর আব্দুল আলিমকে এরকম একটা আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের 3 জন যে স্পিকার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব আর্লি মর্নিং তাদের ইউএসএ তে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আশা করছি আমাদের আজকের সেশনটি খুব ইনফরমেটিভ হবে এবং আপনারা অলরেডি জেনেছেন আমাদের সেশনটা 6টা সেগমেন্ট আমরা ভাগ করেছি। 6টা সেগমেন্টে ভাগ করার উদ্দেশ্য ছিল আলটিমেটলি এই যে 6টা সেগমেন্ট, ওটাকে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমাদের স্টুডেন্টদের সবসময় আমরা কোশ্চেন ফেস করি। হায়ার স্টাডিজ নিয়ে আমাদের বিভাগে আমরা প্রায় 2013-14 সাল থেকে আমরা কাজ করছি। আজকে প্রথমবারের মতো আমরা অনলাইন সেমিনার করতে পারছি এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে করি আমরা আমাদের বিভাগের যারা হায়ার স্টাডিজে আছে তাদেরকে নিয়ে আমরা একটা সেশন করতে পারছি। তাহলে আমরা প্রথমে সবাইকে একটু জানি, আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের সেশনটা প্রত্যেকটা সেগমেন্ট আমরা 10 মিনিট করে রাখবো। 10 মিনিটে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর প্রেসিডেন্ট তিনি কোশ্চেন গুলো করবেন, যারা অলরেডি পার্টিসিপেন্টরা কোশ্চেন গুলো করেছেন সেই কোশ্চেন গুলোর আনসার আমাদের যারা স্পিকার আছেন তারা দিবেন। আমরা প্রত্যেক সেগমেন্টে যাওয়ার আগে প্রথমে আমি আমাদের 3 জন যারা স্পিকার আছেন তাদের একটু ইন্ট্রোডাকশন জানতে চাচ্ছি। আমি স্পিকারদেরকে একটু রিকোয়েস্ট করবো 3 মিনিটের মধ্যে আপনারা যদি আপনাদের ইন্ট্রোডাকশন দেন আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, তাহলে আমরা সবাই আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে পারলে হায়ার স্টাডিজ যে কোশ্চেন গুলো স্টুডেন্টরা সেভাবে কোশ্চেন করতে ইন্সপায়ার্ড হবে। প্রথমে আমি অনুরোধ করব মাহমুদ রিজভী কিছু বলার জন্য 3 মিনিট। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ IEEE স্টুডেন্ট ব্রাঞ্চকে যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমি অনেক বেশি খুশি যে আমার একদম ডিরেক্ট মেন্টর তানভীর স্যারের সামনে আমি অনেকদিন পরে এরকম করে কথা বলতে পারতেছি। আর শ্রদ্ধেয় আলিম স্যারকেও অনেক ধন্যবাদ। আর আমি মাহমুদ রিজভী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স, আগে অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, আমরাই লাস্ট ব্যাচ ছিলাম অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো ওখানে আমি আন্ডারগ্রেড করি। আন্ডারগ্রেড করে আমি আমি যদি একটু পিছন থেকে আসি, আমার স্কুল ছিল চিটাং গভর্নমেন্ট হাই স্কুল SSC 08। এরপরে আমি HSC করছি গভর্নমেন্ট সিটি কলেজ থেকে 10 ব্যাচ। তারপরে আমি এরপরে সরাসরি চিটাং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে জয়েন করি এবং অ্যাপ্লাইড ফিজিক্সে আন্ডারগ্রেড করার পর ফাইনাল ইয়ারে এসে আমি মোটামুটি হায়ার স্টাডি নিয়ে খুব ভালোভাবে উঠে পড়ে লাগি এবং আমার রেজাল্ট হওয়ার এক্সাম শেষ হওয়ার 2 মাস 17 দিনের মাথায় আমি জিআরই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে, তখন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল ছোটখাটো, ওটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করে 2 মাস 17 দিনের মাথায় জিআরই প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দেই।
এবং ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ইয়ারের শেষের থেকে মোটামুটি আমি তানভীর স্যারের তত্ত্বাবধানে আমি রিসার্চে আমার হাতে খড়ি হয় বেসিক্যালি। এরপরে জার্নিটা খুব মজার ছিল এবং স্টিল আমি মজা পাচ্ছি এখনো পর্যন্ত আল্লাহর রহমতে। তারপরে আমি সরাসরি মাস্টার্স করতে চলে যাই আল্লাহর রহমতে সাউথ কোরিয়াতে, এবং সাউথ কোরিয়াতে গঞ্জ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার মাস্টার্স শেষ করি। 2020 সালের ফেব্রুয়ারিতে আমার রেজাল্ট হয়। সো কেন আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করি, আমার সেকেন্ড ইয়ার লাইফ থেকে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড, একদম ফিল্ড ওয়ার্ক গুলো ছিল আমার একদম বায়োমেডিক্যাল রিলেটেড। আমি অটিজম নিয়ে কাজ করি, আমি ইইজি সিগন্যাল নিয়ে কাজ করি, ব্রেন সিগন্যাল নিয়ে কাজ করি। সো আমার পার্টটাই অ্যাকচুয়ালি বায়োমেডিক্যাল রিলেটেড ছিল। তো পুরো জার্নিটাই আমার বলতে গেলে একদম আন্ডারগ্রেডের সেকেন্ড ইয়ারের শেষে বা থার্ড ইয়ারের শুরু থেকে আমার বায়োমেডিক্যালের সাথে আমি যুক্ত। তো ওইভাবেই আমার চয়েসটা অ্যাকচুয়ালি মাস্টার্সে গিয়েও বায়োমেডিক্যালে হয়। বায়োমেডিক্যালে এসে একটু চেঞ্জ হয় আমার, মাস্টার্সটা আমার একটু চেঞ্জ হয় হচ্ছে আমি আই ডিজিজ নিয়ে কাজ করি। ব্রেন সিগন্যাল থেকে আমি একটু পিছন গিয়ে আই সিগন্যাল নিয়ে কাজ, আই ডিজিজ নিয়ে কাজ করি, ড্রাই আই ডিজিজ নিয়ে। সেটাও হচ্ছে আবার বায়োমেডিক্যাল রিলেটেড এবং নিউরো রিলেটেড। তো আমার অ্যাম্বিশনটা আরো বেড়ে যায়। তো মাস্টার্সের প্রায় শেষের দিকে এসে আমি অনেক ধরনের দোটানায় ভুগতেছিলাম। ওখানেও তানভীর স্যারের অনেক বিশাল বড় তত্ত্বাবধান ছিল, অনেক সহযোগিতা ছিল। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমি সরাসরি কোরিয়া থেকে, আমি আর বাংলাদেশে ফিরে যাই নাই, কোরিয়া থেকে আমি আমেরিকায় আসি আমার আমার পছন্দের টপিকসটা নিয়ে। আমি যেটা আন্ডারগ্রেডে করছিলাম, আমি আবার 6 মাসের একটা ইন্টার্ন করছিলাম ঢাকায় ওই ল্যাবেইডে ইইজি সিগন্যাল নিয়ে। সো ওই সেম টপিকস নিয়েই আমি আবার এখানে আমার পিএইচডি করতে আসি। সো পুরো জার্নিটাই আমার বায়োমেডিক্যাল রিলেটেড ছিল। অনেক মজার জিনিস হাতে খড়ি ছিল, অনেক নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমি ধরতে পারছি, শিখতে পারছি। তো এই এখন আমার মাত্র পিএইচডি সেকেন্ড সেমিস্টার শুরু হলো। তো জানি না, এখন অনেক দূর যেতে হবে, এইটাই। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ। আমার মনে হয় তোমার মানে জার্নিটা খুবই ডাইভার্সিফাইড, তবে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তুমি তোমার রিসার্চ যেটা সেকেন্ড ইয়ার থেকে শুরু করেছো ওরকম একটা ট্র্যাকে স্টিল মেইনটেইন করতে পারছো। দ্যাট ইজ দ্য গুড পার্ট। তাহলে তোমার এই জার্নিটা আমরা আরো ডিটেইলস শুনবো আমাদের নেক্সট সেগমেন্ট গুলোতে। আমি এখন রিকোয়েস্ট করবো সাকিবুল আজমকে তার জার্নিটা একটু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং আর গুড ইভিনিং যে পৃথিবীর যে প্রান্তে আছে আর কি। প্রথমেই ধন্যবাদ জানাবো আইটিবুল স্টুডেন্ট ব্রাঞ্চকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, আর অবশ্যই ডক্টর কাজী তানভীর আহমেদ স্যার এন্ড ডক্টর আব্দুল আলিম স্যারকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সাকিবুল আজম, আমি আমার স্কুল ছিল চট্টগ্রাম নাসিরবাদ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মোটামুটি চিনে সবাই। আর আমার কলেজ ছিল চট্টগ্রাম কসমোপলিটন কলেজ, যেটা খুব একটা রিনাউন্ড কলেজ ছিল না, তো অনেকে হয়তো নাও চিনতে পারে। এরপর আমি এই চিটাগং ইউনিভার্সিটিতেই, তখন আমাদের ছিল যেটা রিজভি বললো যে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওখানে জয়েন করি। তো কখনো আসলে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কখনো আমার আগে থেকেই টার্গেট ছিল যে আমি দেশের বাইরে পড়তে আসবো। এই জন্যই আসলে এই ডিপার্টমেন্টটা চুজ করা, যে এখান থেকে পড়লে হয়তো আমার বাইরে একটা ভালো সুযোগ থাকতে পারে। আমার এটা আগে থেকেই টার্গেট ছিল। আর সত্যি কথা বলতে আসার ক্লাস শুরু করার সেকেন্ড দিন সম্ভবত, না প্রথম দিন, তানভীর স্যারের একটা ক্লাস পাই। তো তানভীর স্যারের ক্লাসের পর তখন মানে আমার খুব ভালো লাগছিল ক্লাসটা। তো তখন আমি মানে তখনই স্যারের রুমে চলে গেছিলাম যে ঠিক আছে এই স্যারকে হাতে রাখতে হবে, মানে এই স্যারের কাছ থেকে শিখতে হবে অনেক কিছু। তো তখন স্যারের কাছে গেছিলাম, স্যার বলছিলেন যে তুমি ভালো করে পড়ো, সিজিপিএ মেনটেন করো ফার্স্ট 2 বছর, দেন তুমি রিসার্চে মনোযোগ দাও, এগুলো স্যার বলছিলেন তখন। যদিও স্যারের কাছে তখন ফোন নাম্বার চাইছিলাম, স্যার দেন নাই, স্যার পরে দিছিলেন। তো যাই হোক, ডিপার্টমেন্টে কাজ করা শুরু করলাম, পড়ালেখা শুরু করলাম। পরে একটা বড় সুযোগ আসছিল আমার লাইফে, সেটা হচ্ছে আমি রিসার্চ গ্রুপ টু এইড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা তানভীর স্যারের তত্ত্বাবধানে, ওখানে আমি রিজভি স্বপন আমরা তিনজনে জয়েন করি। তো ওখানে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে ছিলাম। তো ওখান থেকে আমাদের অনেক সাকসেস তখন আসছিল, এবং যেটা আসলে পরবর্তীতে আমাকে সাহায্য করে যে রিসার্চ লাইনে থাকার জন্য, আরো ইন্টারেস্ট আরো বেড়ে যায় আর কি পরে। এরপর আমি পাশ করার পর 2016-তে আমার আন্ডারগ্রেডটা কমপ্লিট হয়, 16 লাস্টের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে।
আর এরপর আমি আসলে 1 বছর বাংলাদেশে থেকে আমি সিমুলেশন বেসড রিসার্চে একটু যুক্ত ছিলাম, ধরেন গ্রাফিন অ্যান্টেনা সিমুলেশন। আর ওই রিসার্চের সাথে সাথে আমি জিআরই, আইএলটিএস এগুলো প্রিপারেশন নেওয়া শুরু করি। এরপর আমি পিএইচডি তে চলে আসি আমেরিকাতে, টেক্সাস টেক ইউনিভার্সিটিতে প্রথমে পিএইচডি করতে ফল 18-এ, অর্থাৎ যেটা আমার সেশন শুরু হয় অগস্ট 2018 থেকে। ওখানে আমার সবসময় ইচ্ছা ছিল আসলে ফ্যাব্রিকেশন ল্যাবে কাজ করা, তাই ওখানে চুজ করা। তো ওখানে আমার কাজ ছিল এনার্জি স্টোরেজ ম্যাটেরিয়ালস নিয়ে, যেটা হচ্ছে যে ব্যাটারি বা সুপার ক্যাপাসিটরের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো আমি ওখানে ফ্যাব্রিকেট করা শিখি আর কি। স্পেশালি যেটা আমার গ্রাফিন নিয়ে একটু ইন্টারেস্ট ছিল, আমাদের ওখানে আমরা গ্রাফিন ডেপোজিশনও কাজ করতাম। তো ওখানে আমি অনেক যেহেতু ফ্যাব্রিকেশন ল্যাবে এক্সটেন্সিভ কিছু ল্যাব ওয়ার্ক থাকে, ওসব আমি ওখানে ধরেন বিভিন্ন ক্যারেক্টারাইজেশন টেকনিক, বিভিন্ন কার্বন ডেপোজিশন, এসব জিনিসগুলো আমি শিখি, আমি ডিটেলে পরে বলবো। আর ওখানে আমি 2 বছর কাজ করার পর, কিছু এক্সপেরিয়েন্স গেইন করার পর এখন আমি ট্রান্সফার হয়েছি ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে। এখানে আমি আছি মেটালজিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রামে। আর এখানে এসেও আমার রিসার্চ ফিল্ডটা বেসিক্যালি সেমই থাকবে, লিথিয়াম সালফার ব্যাটারির উপর আমি কাজ করছি আর কি। এই ব্যাটারি ম্যাটেরিয়াল গ্রো করার জন্য আর এই তারপর ব্যাটারি গুলোকে টেস্টিং এর জন্য। ধন্যবাদ সাকিবুল আজম। সবাইকে জানাই সাকিবুল আজম একজন সিরিয়াস ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, এবং তার সাথে প্রথম যে আমার ইন্ট্রোডাকশন সেখানে আমার ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। তো সাকিবুল আজম ওই অ্যাডভান্টেজটা ইউজ করেছিল প্রথম দিন আমার রুমে আসার পর, স্যার মানে আমি ম্যানচেস্টারে পড়তে চাই। এভাবে আমাদের প্রথম শুরুর দিকে কথাবার্তাগুলো স্টার্ট হচ্ছে। আমরা সাকিবকে নিয়ে, সাকিবের জার্নি নিয়ে আরো ডিটেইলস জানবো। আমি এখন রিকোয়েস্ট করব সোপান সরকারকে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, আমি সোপান সরকার। সো আমার এসএসসি ছিল চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আর আমার ইভেন এইচএসসিও সেম কলেজ থেকে আমি করেছি। সো আমি অ্যাকচুয়ালি ছোটকাল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করব। তো আমার আসলে খুবই ইচ্ছা ছিল যে আমি ঢাকা ভার্সিটির ফিজিক্সে পড়বো, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যেহেতু তানভীর স্যার কোনো কারণে আমাদের আগে থেকে চেনা ছিল, যে মানে আমি যেদিন আসলে ভর্তি পরীক্ষা দিই, আমার রেজাল্ট হয়, আমি ইউনিভার্সিটির সাবজেক্ট চুজ করব, সেদিন আমি ফার্স্ট তানভীর স্যারের সাথে কথা বলি। উনি আমার সাথে কথা বলে আমাকে বললো যে আমি তোমাকে দেখবো, যে তোমাকে হেল্প করবো তোমার ড্রিম অ্যাচিভ করতে। এন্ড এরপর থেকে আমাকে আসলে কোনদিন ফিরে তাকাতে হয়নি, যে উনার গাইডেন্স, উনার হেল্প আমাকে আসলে সত্যি বলতে এখন যে পজিশন আছে পুরোটাই উনার উপর। তো আমি আসলে ফার্স্ট ইয়ার থেকে আমি আসলে একটু এমবেডেড সিস্টেম নিয়ে খুবই মানে ইন্টারেস্টেড ছিলাম। আমি প্রচন্ড দেখা যেত কি মাইক্রো কন্ট্রোলার্স, আরডুইনো এগুলো নিয়ে কাজ করতাম, প্রোগ্রামিং নিয়ে কাজ করতাম। তো সেকেন্ড ইয়ারে তানভীর স্যার আমাকে ওনার রিসার্চ গ্রুপ টু 8 চাইল্ড ডেভেলপমেন্টে উনি আমাকে ইনক্লুড করেন। সো আমি আর আমার সিনিয়র ভাই কাজী জুবাইর ভাই আমরা একটা ডিভাইস তৈরি করতে সক্ষম হয় অ্যাকচুয়ালি। সো আমার ব্যাচেলার্স এর পরে আমার দেখা যায় কি আমার অ্যাকচুয়ালি আইওটি ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে আমার খুবই ইন্টারেস্ট মানে ছিল। তো আমার অ্যাকচুয়ালি ব্যাচেলার্স এর প্রজেক্টও ছিল আইওটির উপর, যে আমি একটা লো পাওয়ার কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করি। তো এরপর আসলে আমার ব্যাচেলার্স করার পর আমাদের আরিফ ইফতেখার স্যার একজন স্টার্টআপ দেয়, রুমি টেকনোলজিস। সো ওখানে উনি আমাকে একজন মানে এমপ্লয়ি হিসেবে হায়ার করেন। সো ওখানে আমরা দেখা যাচ্ছে কি মানে আমার মেইন কোডিং এক্সপিরিয়েন্স আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ডক্টর আরিফ ইফতেখার স্যার হাতেই করা। তো ওনার ওখানে আমি মোটামুটি অনেক কনফিডেন্স গেইন করি। এরপর আমি চিন্তা করলাম কি না, যে আই নিড টু লাইক গো ফর আ হায়ার স্টাডি। এন্ড মোটামুটি 1 মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে আমি জিআরই প্রিপারেশন নিয়ে আমি নভেম্বরে জিআরই দিই, আর ডিসেম্বর অ্যাপ্লিকেশন শুরু করি। জানুয়ারির দিকে আমার ইউনিভার্সিটি অফ অ্যালাবামা ইন হান্টসভিলে আমার অ্যাডমিশন হয়। ওখানে আমার রিসার্চ ছিল যে ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। তো ওখানে আমার এমএস শেষ করার পর আমি এখন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে পিএইচডি করতে আসি। তো এখানে আমার রিসার্চ ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে, মূলত 5G অ্যানুয়াল কমিউনিকেশন নিয়ে। তো এখনো আমার হয়তো মানে জাস্ট 2 সপ্তাহ হলো ক্লাস শুরু হলো। সো আমার রিসার্চ আস্তে আস্তে শুরু হবে, বাট এটা হচ্ছে আমার মূল বিষয়। সো এটুকুই। ধন্যবাদ সোপান। একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, 3 জনই একই ব্যাচের ছাত্র, ক্লাসমেটস, বাট
তিনজনের রিসার্চ টপিক কিন্তু ডিফারেন্ট, একজন বায়োমেডিক্যাল, একজন মাইক্রো ন্যানো ফ্যাব্রিকেশন, একজন ইন্টারনেট সিকিউরিটি বা নেটওয়ার্ক সিকিউরিটি। তাহলে দেখা যাচ্ছে it doesn't matter what you read in your undergrad, what matters what experience you gain. তো আমরা এই জার্নিটা আরো শুনবো। এখন আমরা যে টপিকে চলে যাব সেই টপিকটা হচ্ছে undergraduate CGPA and extracurricular activities। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে করব, আমরা 2 মিনিট করে আমি আমাদের স্পিকার যারা আছেন তাদের কাছ থেকে শুনবো, এরপর আমি ইব্রাহিমুল্লাহকে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব, এবং ফাইনালি আমাদের বর্তমানে এখানে যারা ওয়েবিনারে যারা পার্টিসিপেন্ট আছে তাদের কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে আন্ডারগ্রাজুয়েট সিজিপিএ এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্ষেত্রে আমি মাহমুদ রিজভিকে তার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করার জন্য, এক নাম্বার হচ্ছে আন্ডারগ্রাজুয়েট সিজিপিএ এর ইম্পর্টেন্স, আর নাম্বার 2 হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি থাকতে পারে, এইভাবে 1 মিনিট করে 2 মিনিট আমাদেরকে বলার জন্য। মাহমুদ, আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো? স্যার আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো? হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। সো আমার অবস্থা ছিল ঠিক ছবিটার মতো, আমার আন্ডার গ্রাজুয়েট লাইফ। আমার সিজিপিএ আই গেস এখানে সবার থেকে আমার সিজিপিএ কম, আমার সিজিপিএ সবচেয়ে কম। সো আমার লাইফটা অ্যাকচুয়ালি এরকমই ছিল আন্ডার গ্রেডে। বলে ফেলো। আমার সিজিপিএ ছিল 3.08। সো আই গেস সবারই আমার থেকে রেজাল্ট অনেক ভালো। তারপর ব্যাপারটা হচ্ছে আমি হতাশ হই নাই, কারণ আমার হতাশ হওয়ার সুযোগ ছিল না। কারণ হচ্ছে আমি একটা খুব ছোট লাইফ থেকে হচ্ছে আমি গাইডেন্স পাইছি আন্ডার গ্রেডে তানভীর স্যারের থেকে। একদম স্যারের সাথে আমি বলতে গেলে সবকিছুই শেয়ার করতাম। ইভেন স্যার কিন্তু প্রচন্ড রাগী ছিল ফর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের ব্যাচের জন্য। স্যার আবার খুব ফ্রেন্ডলি ছিল মাস্টার্সদের জন্য বা ফোর্থ ইয়ারদের জন্য। তো কিন্তু তারপরেও স্যারের সাথে বকা খাই যাই খাই, স্যারের সাথে গল্প করতে ভালো লাগতো কিভাবে জানি। তানভীর স্যারের বকার ভিটামিন আছে তাহলে। জি স্যার, অবশ্যই। সো আমার জিনিসটা লাইক অনেকটা এরকমই ছিল, বাট হতাশ হই নাই। তার কারণ হচ্ছে স্যারদেরকে দেখতাম, ইভেন আমি আমার বাসায়ও দেখতাম যে আমার আপু ভাইয়ারা হচ্ছে হায়ার স্টাডি নিয়ে খুবই সো সিজিপিএ ফার্স্ট ইয়ারেই খুব ডাউন করে। তো আস্তে আস্তে ওই জিনিসটাকে আমি ওভারকাম করার চেষ্টা করে ব্যাকআপ দিয়েও পারি নাই, যতটুকু পারছি। আমার সিজিপিএ এখন এটাই, বাট হতাশ হই নাই যে এই যে ছবির মতো আইনস্টাইনের মতো এরকম কিছু একটা হওয়ার ইচ্ছা ছিল। তো এখনো জানি না হইতে পারছি কিনা বা হইতে পারবো কিনা, বাট হতাশ হই নাই। সো যেটা আমি করছি সেটা হচ্ছে, যেহেতু সিজিপিএ আমি আর তুলতে পারতেছিলাম না, সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি নজর দেই। এখন এক্সট্রা কারিকুলার বলতে এখন যেটা বুঝাই সেটা হচ্ছে বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমি তো এখন ওই যে দৌড় পারি, রেস পারি, উসাইন বোল্ট, ওগুলা তো আমার এক্সট্রা কারিকুলার না। আমার এক্সট্রা কারিকুলার যেটা করতে হবে, আমার যেটা ভালো লাগে। সো আমি খুব ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতাম। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর প্রতি আমি খুব বেশি করছি, নজর দিছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। আমার পার্টটা ছিল ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। সো আমার HTML, CSS, C এগুলার খুব ভালো দক্ষতা ছিল শুরুতে। তো ওইটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি মোটামুটি একটা পজিশনে নিয়ে আসে যে ব্যাকআপ দেওয়ার জন্য। বাট আমি এখনো স্টিল বলবো যে সিজিপিএ এর উপরে কিছু নাই। সবার ফার্স্ট এন্ড ফরমোস্ট যে সিজিপিএ, যে একটা ছেলেকে জাজ করবে, তাও রিসার্চের ক্ষেত্রে, স্টাডিজ এর ক্ষেত্রে, ফার্স্টে যেটা নিয়ে খেয়াল করবে সেটা হচ্ছে ওর সিজিপিএ কেমন, ওর পড়াশোনার প্রতি আগ্রহ আছে কিনা। এবং আমার ভালো মাস্টার্স ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও ইউএসএ তে আমি শুধুমাত্র আরো ভালো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি নাই, শুধুমাত্র আন্ডারগ্রেডের কম সিজিপিএ এর জন্য। সো যেটা আমি করছি সেটা হচ্ছে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য ট্রাই করছি। সত্যি কথা বলতে আমি ট্রাই করছি, সেটা হচ্ছে আমার প্রোগ্রামিং স্কিলটা, সফট স্কিলটা আমি বাড়ানোর জন্য।
তো সেটার জন্য যেটা, এবং সাথে সাথে হচ্ছে আমি ওই যে শুরুতেই যেটা বললাম যে তানভীর স্যারের আন্ডারে কাজ করে, আমি জানি না তানভীর স্যার আমাকে কেন ওই সময় চুজ করছিল, অনেক বাঘা বাঘা ট্যালেন্ট স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি জানি না কেন আমাকে চয়েস করছিল, ওই সময় চুজ করছিল, বাট এটা আমার লাক ছিল, এটা অনেক বিশাল বড় আমার একটা অ্যাকচুয়ালি স্যারের এই ডিসিশনটা ছিল আমার লাইফ চেঞ্জিং একটা ব্যাপার। এখানে এসে আমি আমেরিকায় এসে আমি কথা বলতে পারতেছি, এটা এটা অন্য রকমের ব্যাপার স্যাপার। সো সেটা হচ্ছে আমি সফট স্কিলটা চেঞ্জ অ্যাচিভ করার ট্রাই করি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি যেটা বলবো যে আন্ডারগ্রেড যারা এখন স্টুডেন্ট আছে, যে যে কোনো একটা, আমি আমার ক্ষেত্রেই বলি, আমি যেহেতু সফটওয়্যার বা এই ধরনের এসব নিয়ে আসি, আমি হার্ডওয়্যারের দিকে যাব না, আমি হার্ডওয়্যারের ব্যাপারে আমার আইডিয়া নাই, আমি এটা নিয়ে বলতেও চাইতেছি না। সো যেটা হচ্ছে সফট স্কিলের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা সফট স্কিল সে চয়েস করতে পারে, আইদার সেটা ম্যাথল্যাব, সি, পাইথন। এখন যেহেতু ট্রেন্ডি জিনিস চলতেছে পাইথন উইথ মেশিন লার্নিং, সবাই এটাতে যেতে পারে। সো আমি একটা রোড ম্যাপ করে দিছি, সেটা হচ্ছে ফার্স্টে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে চুজ করবে, তারপরে সেটা পড়বে, ওটা নিয়ে বেসিক আইডিয়া কনসেপ্ট দাঁড় করাবে। থার্ডে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে, কোড তো আর বই পড়ার মতো করে পড়া যাবে না, রিড রাইট এন্ড রান। যত বেশি রিড রাইট এবং রানটা করতে পারবে, তত বেশি সে এরর পাবে, তত বেশি সে নিজেকে ওভারকাম করতে পারবে। তারপরে গুগল, ক্যাগল, এখানে অনেক বেশি হচ্ছে কোডের প্রবলেম সলভ থেকে থাকে। ইভেন আমাদের ডিপার্টমেন্টে আমি এটা দেখছি এখন খুব বেশি চলতেছে, যে স্টুডেন্টরা অনেক বেশি পার্টিসিপেট করতেছে যে অনলাইন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো ওরাও এটা করতেছে, ডিসকাস করতেছে, অনেক কুইজে অ্যাটেন্ড করতেছে, খুবই ভালো। আমি মনে করি 1 থেকে 7 পর্যন্ত এখানে আমাদের স্টুডেন্টরা খুব বেশি এখন ফোকাসড। তারপরে আমি অনেককে দেখছি তারা প্রোগ্রামারদের অনেক বিশাল বিশাল কমিউনিটির এখন পার্ট, তারা প্রবলেম সলভ করে দিচ্ছে, অনেক অ্যাচিভ করতেছে। তারপরে এখন ফাইনালি যেটা এখন দরকার আমাদের 7 নাম্বার পয়েন্টটা, যে নিজেরাই হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে ওইটার মেথডটা ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারে। এবং এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এগুলো শেয়ার করা খুবই ইজি। সো ওভারঅল জার্নিটা আমি বলবো যে সবার আগে যেটা আমি বলবো, যে যেটা আমি ভুক্তভোগী, সেটা হচ্ছে সিজিপিএটা হাই রাখতে হবে। ইনস্টেড অফ লাইক হাজার যতই স্কিল থাকুক, আমার সিজিপিএটা হাই থাকলে কি আমার মনটা বড় থাকে। আমার যেমন আমার মাস্টার্সে অনেক ভালো সিজিপিএ ছিল, সেটার কারণে হয়তো আমার ইউএসএ তে ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা ইজি হয়েছে। বাট আমার যদি আন্ডারগ্রেডেও সিজিপিএটা আরো ভালো থাকতো, আমি হয়তো টপ 1 to 50 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতাম, টপ 50 এর মধ্যে ইউএসএ তে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতাম। সো আমি সবার আগে প্রেফার করবো সিজিপিএটা হাই রাখা, যেটা আমি ভুক্তভোগী। এখন আমাকে কেউ আইডল মনে করার দরকার নাই যে হ্যাঁ এই ভাইয়ের তো সিজিপিএ কম, আমরা একটু ইয়া করি। হ্যাঁ, এটা কোনো দরকার নেই, সিজিপিএ এটা হচ্ছে মাস্ট মেইন ফ্যাক্ট, দেন আদার সফট স্কিল। ধন্যবাদ। মাহমুদ কি শেষ? জি স্যার। ওকে, একটা জিনিস মনে হচ্ছে সিজিপিএ লাগবে, বাট মাহমুদ যেখানে আছে মনে হচ্ছে না সিজিপিএ টা এত ইম্পর্টেন্ট। একটা জিনিস আমরা খেয়াল করি, মানে মানুষের পার্সোনাল ডেভেলপমেন্টে কত ইম্পর্টেন্ট। মাহমুদ এখন অনেকের স্বপ্নের জায়গায় আছে, কিন্তু তার এখন একটা আফসোস, সে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে পারলে তার আরো ভালো লাগতো। তাহলে এইভাবেই আমাদের আমাদের যে ড্রিম বা আমাদের যে টার্গেট, সেটা অলওয়েজ চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এক্ষেত্রে আমরা যারা এখন আন্ডারগ্রেডে আছি, আমাদের টার্গেট হবে একটা স্কোর করে বাইরে যাওয়া। এরপর আস্তে আস্তে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের যে গোল বা আলটিমেট যে টার্গেট, সেটা হাই হতে থাকবে। এই ব্যাপারে এখন আমি সাকিবকে কিছু বলার জন্য, সিজিপিএ এর ইম্পর্টেন্স, তার এক্সপেরিয়েন্স এবং আদার অ্যাক্টিভিটিস। সাকিবের সিজিপিএ মোটামুটি ভালো আছে। আমি সাকিবকে একটা এমফাসিস করতে বলবো অন্যান্য অ্যাক্টিভিটিস, মানে কিরকম অ্যাক্টিভিটিস এ থাকলে, মাহমুদ বলে প্রোগ্রামিং, সাকিব এখন তুমি আছো মাইক্রো ফেব্রিকেশনে, তো এই ক্ষেত্রে আমাদের একটু বলবা যে কোন স্কিল গুলো আমরা আসলে প্রোগ্রামিং এ, আই এম নট এ প্রোগ্রামিং পারসন। তো এই ক্ষেত্রে আমার মতো যারা আছে, যারা প্রোগ্রামিং এ একটু স্কিলফুল না, আমরা আমাদের কি স্কিল গুলোতে একটু এমফাসিস করলে আমাদের বাইরে যাওয়াটা সহজ হবে। সাকিব। ধন্যবাদ স্যারকে আমাকে এই কোশ্চেনটা করার জন্য, কারণ আই এম নট এ প্রোগ্রামিং গাই আইদার। আমিও প্রোগ্রামিং আসলে কিছুই জানি না, যেরকম সোপান বা রিজভির মতো। তো আমার প্রোগ্রামিং
সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগতো না। আমি যে বললাম, মেনশন করলাম যে আমার ইচ্ছা ছিল হচ্ছে ফ্যাব্রিকেশন ল্যাবেই যাওয়ার সবসময়। এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের সেই ফ্যাব্রিকেশনের সেই সুযোগগুলো নাই, এটা বাস্তবতা আমাকে মেনে নিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে যে আমি যদি ফিউচারে ফ্যাব্রিকেশন ফিল্ডে কাজ করতে চাই, বা মানে ইটস নট অনলি মাইক্রো ন্যানো ফ্যাব্রিকেশন, এটা হয়তো অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক অনেক ফিল্ডে, মানে যদি নন কোডিং রিলেটেড কোনো ফিল্ডে কেউ জয়েন করতে চায়, সেই ক্ষেত্রে আমি বলবো তার সিমুলেশন স্কিলটা ডেভেলপ করার জন্য। যেমন ফর এক্সাম্পল কমসোল হতে পারে, বা লিউমেরিক্যাল হতে পারে, অথবা সিএসটি হতে পারে। তো সিমুলেশন বেসড কাজ করাটা ভালো হবে। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে যেটা আমরা বুঝাই, আমাদের অনেকেই যেটা মনে করে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে মনে হয় আমি গান পারি কিনা, নাচ পারি কিনা, আমি খেলোয়াড় কিনা। ওয়েল, আমি ডিসকারেজ করবো না, দোজ আর ভেরি গুড থিংস, এটা জানাটা ভালো। অবশ্যই তুমি যদি গান পারো এটা অনেক ভালো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যখন তোমাকে একটা ইউনিভার্সিটি হায়ার করবে, বা কোন একটা প্রফেসর তার ল্যাবে হায়ার করবে, তুমি গান ভালো পারো দেখে বা খেলা ভালো পারো দেখে তোমাকে নিবে না সে। এটা এটা বাস্তবতা। প্রফেসর দেখতে চাইবে বা ইউনিভার্সিটি দেখতে চাইবে এসবের মধ্যে যে তুমি স্কিল কিনা, তুমি এই ইউনিভার্সিটিতে কেন আসতে চাও, কেন রিসার্চটা করতে চাও, বা তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড। তো সেই ক্ষেত্রে আমি বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে যদি রিসার্চে ইনভলভ থাকা যায়, সেই ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওইটাই হতে পারে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য, ওটাই হতে পারে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল হয়তো ধরো ব্যাটারির ক্ষেত্রে আমি যদি ব্যাটারি নিয়ে কাজ করি, হয়তো ব্যাটারি নিয়ে কোনো সিমুলেশনের কাজ তুমি শিখতে পারো। অথবা আমার যেটা এক্সপেরিয়েন্স ছিল যে আমি কম্পিউটার সিমুলেশন টেকনোলজি, মানে সিএসটি একটা সফটওয়্যার থাকে, বা এইচএফএসএস, এগুলোতে কোনো একটা অ্যান্টেনা ডিজাইন করে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে অ্যান্টেনার রেজাল্ট গুলো নেওয়া। তো এই টাইপের সিমুলেশনের কাজগুলো করলে যেটা হয়, ফিউচারে যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, তখন প্রফেসরকে দেখানো যায় যে ঠিক আছে, আমার মানে আমার এই সিমুলেশন এক্সপেরিয়েন্সটা আছে, এই সিমুলেশন এক্সপেরিয়েন্স আছে। দ্যাট মিনস তখন প্রফেসর চিন্তা করবে আচ্ছা ওর মধ্যে ইন্টারেস্ট আছে। আর যেহেতু সিমুলেশন সে করতে গেছে, সিমুলেশন করা মানে হচ্ছে সে ওই ওই টপিক নিয়ে অনেক এক্সটেন্সিভ লিটারেচার স্টাডিও করছে। তো এই রিসার্চ ফিল্ডে থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে মানে অ্যাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে কিছু সিমুলেশন শিখে রাখা যদি নন কোডিং রিলেটেড হয়। হ্যাঁ, ধন্যবাদ সাকিব। আমাদের নেক্সট টপিকটা আমরা দেখতে পাচ্ছি আন্ডার গ্রাজুয়েট রিসার্চ এক্সপিরিয়েন্স। আমরা আন্ডার গ্রাজুয়েট রিসার্চে আমরা আরো ডিটেইলস যাব সাকিব এবং মাহমুদের কাছে। এখন আমি সোপানকে একটু রিকোয়েস্ট করব, রিসার্চের বাইরে আদার অ্যাক্টিভিটিস সাচ এজ পার্টিসিপেট ইন কম্পিটিশন, যেমন অনেকে এখন আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চে এখন কাজ করছে, এই অ্যাক্টিভিটি গুলো এগুলো কেমন ইম্পর্টেন্ট একটু হাইলাইট করলে সোপান আমাদের জন্য একটু ইউজফুল হতো। এক্সেপ্ট রিসার্চ, ফর এক্সাম্পল এই যে আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চ গুলোতে পার্টিসিপেট করা, বিভিন্ন কমিউনিটিতে অ্যাক্টিভ করা, ভলান্টিয়ারিং করা, এগুলো তোমার কাছে কেমন ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটু বললে আমাদের সুবিধা হতো। ধন্যবাদ স্যারকে আমাকে দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি মানে আমার বাকি দুজন ফ্রেন্ড অ্যাকচুয়ালি যেগুলো বললো যে মানে রেজাল্ট বা সিজিপিএ আর কোডিং বা এগুলো, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এগুলাকে আমি এক্সট্রা কারিকুলাম মানে অ্যাক্টিভিটিসে ক্লাসিফাই না করে এগুলোকে অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি বলা উচিত। মানে কারণ আমি অ্যাকচুয়ালি আমি যেহেতু আমার প্রফেসরের ফার্স্ট স্টুডেন্ট ছিলাম, উনি স্টুডেন্ট নেওয়ার সময় আমার সাথে অনেক কিছু ডিসকাস করতো। তো আমার মনে হয় এগুলো হচ্ছে ম্যান্ডেটরি একটা জিনিস, যে সিজিপি মেনটেন করা, কোডিং জানা বা রিসার্চ রিলেটেড টপিকস গুলো জানা, কারোর যদি ইচ্ছা থাকে বাইরে আসা। এর বাইরে আমি যেটা বলবো যে কেউ যদি কম্পিটিশন অ্যাটেন্ড করে এই আইট্রিপল ব্রাঞ্চ বা এই ধরনের ইয়া করে, এগুলোকে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে ক্লাসিফাই করব। আর এগুলোকে মানে অনেক টিচার এগুলোকে মানে ইম্পর্টেন্স দেয়। যেমন যে কেউ কোনো একটা কম্পিটিশনে গেছে, যেমন ধরেন এই যে ইলেকট্রনিক্স অলিম্পিয়াড বা আমাদের যে বিভিন্ন যে অলিম্পিয়াডস গুলো হয়, তারপরে হচ্ছে কি আমরা যে এই আইট্রিপল বিভিন্ন সেমিনার যে পার্টিসিপেট করি, এগুলো সার্টিফিকেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। দেখা যায় কি যেগুলো টপ লেভেল ইউনিভার্সিটি তারা কিন্তু আমাদের সিবিতে এইসব জিনিসগুলোকে হাইলাইট করে আর এগুলোকে খুবই প্রায়োরিটি দেয়। তো আমার মনে হয় আসলে স্টুডেন্ট মানে আমাদের যে স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সার্টিফিকেশন কোর্সে, এটা আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দেম রাইট নাও, যে কেউ যদি টপ ইউনিভার্সিটি টার্গেট করতে চায়। এই ব্যাপারে আমি একটু অ্যাড করি তোমাদের সাথে।
সাকিব সোপান তাদের জিপিএ খুব কাছাকাছি 3.657 এই রেঞ্জে। তো 3.65 সিজিপিএ এর স্টুডেন্ট কিন্তু অনেকে আছে। তাহলে দুজনকে আমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে? সাকিব আর সোপান, তাহলে দুজনের জিপিএ সমান, তাহলে তাদেরকে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না। ঠিক আছে, তাদের পেপার আছে কিনা দেখি। সাকিবেরও একটা কনফারেন্স পেপার আছে, সোপানেরও একটা কনফারেন্স পেপার আছে ফর এক্সাম্পল। তাহলে এখানেও তারা দুজন সমান সমান, জিআরই স্কোরে দুজনের সমান, আইএলটিএস এর স্কোর দুজন সমান। তাহলে বাকি থাকে কি? যখন আমরা প্রফেসররা, যখন আমি সিটি ইউনিভার্সিটি হংকং এ হংকং পিএইচডি ফেলোশিপে আমার সুপারভাইজারের এডমিশন গুলো আমি ফিল্টার করতাম, মোরলেস আমি দেখতাম, আমি যাদেরকে রিকমেন্ড করতাম তারাই পেয়ে যেত। তো এই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ছিল আদার্স অ্যাক্টিভিটিস, তোমার লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা একটা পার্ট, আরেকটা হচ্ছে তোমার আদার ভলান্টিয়ারের এক্সপিরিয়েন্স। তাহলে এই দুই জায়গাতে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুব ইজি। একজন ছেলে আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চে, যেমন ফর এক্সাম্পল এখন যারা ইসি মেম্বার আছে তারা কিন্তু অন্যদের চেয়ে কম্পারেটিভলি, যাদের জিপিএ টিপিএ সবকিছু সমান, তাদের চেয়ে একটু এগিয়ে, কারণ সে কিন্তু তার সিভিতে লিখতে পারছে অর্গানাইজিং সেক্রেটারি আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চ সিইও, তার একটা এক্সপিরিয়েন্স। আমি বারবার বলি সিভিতে একটা লাইন অ্যাড করা কিন্তু একটা যুদ্ধ, এটা ইট ডাজন্ট কাম ভেরি ইজিলি। যারা সিভি ওরা তিনজন জানে একটা লাইন অ্যাড করতে পারা ইট টেকস 6 or 8 months অফ ওয়ার্ক। একটা পেপার অ্যাড করতে পারা মানে একটা লাইন বেশি হবে। তাহলে প্রত্যেককে চিন্তা করতে হবে আমাদের এখন প্রচুর অপরচুনিটি। আদার্স আমরা ডিপার্টমেন্টে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করি, ওখানে চলে আসা, ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসা, কারণ সিভিতে তো একটা কিছু লিখে দিলেই হবে না, ওটা সাপোর্টিং জিনিসটা তো লাগবে। তো এক্ষেত্রে কম্পিটিশনে পার্টিসিপেট করা, এই আমি জানি ওরা তিনজনে বাংলাদেশে অনেকগুলো কম্পিটিশন উইন করেছে কম্পেয়ার টু আদার স্টুডেন্টস। এটা একটা অ্যাসেট, কারণ ওদের সিভিতে ওরা একটা লাইন বেশি লিখতে পারছে। তো যখন আমরা ফাইনাল স্ক্রিনিং এ যাব, যখন একদম ফাইনাল ফিল্টারিং এ হবে, তখন কিন্তু প্রথমে কিন্তু একটা ছক বেঁধে 100 জন থেকে 20 জন, 20 জন থেকে 10 জন, 10 জন থেকে 5 জন, এটা খুব সহজেই নিয়ে আসা যায়। কিন্তু 5 জন থেকে একজন চুজ করা, তখনই কিন্তু এই পার্ট গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল। ঠিক আছে, আমরা এখন রিকোয়েস্ট করব ইব্রাহিম, ইব্রাহিম তুমি একটু কেয়ারফুল থাকবা। কোশ্চেন গুলো কিন্তু আমরা পেয়ে গেছি, ওখান থেকে ফিল্টার করে একটু বলো যে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে ওখান থেকে যে কোশ্চেন গুলো তারা গুগল ফর্মে করেছিল, ওখান থেকে কিছু রিলেভেন্ট কোশ্চেন আমাদেরকে বলো আর কি। আমি তারপরে স্পিকারদের কাছে যাব। ধন্যবাদ স্যারকে। যদিও বেশিরভাগ প্রশ্ন চলে আসছে, বাট একটা কোশ্চেন খুব কমন, যে কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা প্রেফার করেন। যদিও অনেকগুলা অলরেডি চলে আসছে, এর বাইরেও কি কিছু আছে কিনা যেটা আর কিছু কভার করা যায় বা স্টুডেন্টরা পার্টিসিপেট করে অর্জন করতে পারবে? আমি মাহমুদকে রিকোয়েস্ট করবো, প্লিজ মাহমুদ, আদার কি কি অ্যাক্টিভিটিস এ তুমি মানে এমফাসিস করবা তোমার এক্সপেরিয়েন্স? আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আন্ডারগ্রেড লাইফে আমার রিসার্চটা, যেটা আমি একদম ফিল্ড ওয়ার্ক, এই যে যেটা আপনি বলেন একটা লাইন অ্যাড করা, হ্যাঁ, যে আমার একদম হাতে ধরে কাজগুলো করা আছে, যে আমি 69 পেশেন্টকে আমি পেশেন্ট ডিল করছি ল্যাব এইডে, আমার ওইটা একদম হাতে ধরে আমি মেশিনটা ধরতে পারছি, ইনস্ট্রুমেন্টটা করতে পারছি, সেই জিনিসগুলো আবার ম্যাথ ল্যাবে নিয়ে এসে আমি ধরেন ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারছি। আমাদেরকে ক্লাসে অনেক কোর্স ওয়ার্ক করা হয়। লাইক আমার এখনো মনে আছে জাহিদ স্যার আমাদের একটা ক্লাস নিয়েছিলেন, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা এই ধরনের কিছু। ওখানে আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপর আরকে মেথড, এগুলো করছিলাম। তো ওগুলো হচ্ছে আমি আবার ম্যাথ ল্যাবে করা ট্রাই করছি। হ্যাঁ, তো মানে তাহলে আমি প্রফেসরকে বলতে পারছি যে আমার এই কোর্স করছি, এই কোর্সের এই করেসপন্ডিং আমি এই কাজগুলা আবার ম্যাথ ল্যাবে করতে পারছি, প্রোগ্রামিং অ্যাপ্লাই করতে পারছি, আমি আমার রিসার্চে অ্যাপ্লাই করতে পারছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার ক্ষেত্রে, সেটা হয়েছে, হয়তো পরের সেগমেন্টে জিনিসগুলো আসতে পারে, তারপরে একটু বলে রাখি, আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজ দিছে বাইরে প্রফেসরদের রেসপন্স পাওয়ার জন্য, সেটা হচ্ছে আমার আন্ডারগ্রেডে তিনটা হচ্ছে পেপার ছিল, কনফারেন্স পেপার, IEEE পেপার। সো ওইটা আমার ক্ষেত্রে অনেক বিশাল বড় ব্যাকআপ দিছে। তারপরে আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আজ থ্রু আউট দা মিটিং এ বলে যাব, সেটা হচ্ছে সিজিপি এর উপরে কিছু নাই, এটা। ধন্যবাদ স্যার। ঠিক আছে মাহমুদ, থ্যাংক ইউ। এখন আমি যারা পার্টিসিপেন্ট আছো তাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আর ভিডিওটা অন করলে আমরা তোমাদেরকে দেখতে পাবো। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক এনি কোশ্চেন, প্লিজ পার্টিসিপেন্টদেরকে বলছি।
HR নবীন, হ্যাঁ বলবা স্যার, কিছু? জি স্যার। হ্যাঁ, আসসালামু please. স্যার। স্যার ফান্ডিং সম্বন্ধে এই প্রসেস জানলে বেটার হইতো। ফান্ডিং কেমন দেয় স্যাররা, বা ফান্ডিং এর প্রসেসটা কি, অথবা আমার নিজের কত কিভাবে কস্টিং করতে ম্যানেজ কস্ট ম্যানেজ করতে হবে। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা সাকিব, তুমি একটু ফান্ডিং নিয়ে একটু ডিটেইলস বললে, কত পাও বা কত টাকা লাগে একটু মানে মিনিটের মধ্যে। মানুষের ইনকাম নিয়ে জিজ্ঞাসা করতে নাই স্যার। আচ্ছা, ফান্ডিং বিষয়টা হচ্ছে, সত্যি কথা বলতে ইউএসএ তে ফান্ডিং ছাড়া পড়া সর্ট অফ ইম্পসিবল, চলাটা অনেক কষ্ট। যেহেতু কোশ্চেনটা দুইটা ধাপ ছিল, একটা হচ্ছে খরচাপাতি কেমন লাগে, সেটা আমার মনে হয় ও মিন করতে চাইছে যে অ্যাপ্লাই করার আগে খরচটা কেমন লাগে, আর ইউএস আসার পর ফান্ডিং। হ্যাঁ, ইজ দ্যাট দ্য কোশ্চেন? জি ভাইয়া, এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাপ্লাই করার আগে থেকে আমি শুরু করি। অ্যাপ্লাই করার আগে যেটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট অফ অল একটা অ্যানালজি চিন্তা করি। ধরো, আমি কাউকে ডিসরেসপেক্ট করে বলতেছি না, যারা আমাদের প্রবাসী ভাইরা যারা অনেকেই যাচ্ছে বিদেশে, ধরো ইউএই তে বা অনেক দেশে যাচ্ছে, আমি অনেকজনকে দেখছি 3-4 লাখ টাকা খরচ করে যাচ্ছে, রাইট? সত্যি কথা, ইউএসএ যেতে হলে খরচটা অত বেশি না, কারণ হচ্ছে খরচটা ভেঙে ভেঙে আসে। যেমন ধরো, তোমার আইএলটিএস বা টোফেল লাগবে, আইএলটিএস বা টোফেলের খরচ মোটামুটি বাংলাদেশি 15-16 হাজার টাকার মধ্যে হয়ে যায়, যেটা সবাই কিন্তু টিউশনি করে। আমি আমার টিউশনির টাকা দিয়ে আমি আমার আইএলটিএস এর খরচটা তুলে ফেলছিলাম, সত্যি কথা বলতে। এরপর আসো, এটা গেল 15,000 টাকা। আর জিআরই প্রিপারেশনের জন্য যদি তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা কোনো কোচিং এ যাও, হয়তো 8-10 হাজার টাকা খরচ হবে, যেটাও আমি আমার টিউশনের টাকা দিয়েই ম্যানেজ করছিলাম। এরপর জিআরই পরীক্ষার খরচ হচ্ছে প্রায় 16,000 টাকা, $205, সেটা ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট মোর অর লেস 16,000 টাকার মতো। এগুলো হচ্ছে আমার মেইন খরচ। এরপর আসে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই। ইউনিভার্সিটি অ্যাপ্লাইটা আসলে ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কস্ট কেমন, এবং এটা অন এন অ্যাভারেজ ধরা যায় যে প্রতি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে প্লাস ওখানে জিআরই বা আইএলটিএস এর স্কোর পাঠাইতে অন এন অ্যাভারেজ 8 থেকে 10,000 টাকা লাগতে পারে, অথবা আরো কমও লাগতে পারে। বাট সো আমি প্রায় 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, যত বেশি অ্যাপ্লাই করা যায় তত ভালো। 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আমার খরচ আসছিল প্রায় 1 লাখ টাকার মতো, আমি বাংলা টাকায় প্রায় 98,000 টাকার মতো। তো মোটামুটি দেখা যাচ্ছে 1,30,000 টাকা, 1,40,000 টাকার মধ্যে তোমার খরচটা হয়ে যাচ্ছে। ইটস নট দ্যাট তোমাকে এখনই দিতে হচ্ছে, ইটস ওভার দ্য টাইম, ওভার আ পিরিয়ড অফ 1 ইয়ার অথবা 1.5 বছর। এখন এখানে হয়তো অনেকে হাইলি ডিসকারেজড হতে পারে যে বাবা এত টাকা লাগে, আমি এত টাকা কোথা থেকে পাবো, বাট হোল্ড অন টু দ্যাট। এখন কথা হচ্ছে এই টাকাটা আমার উঠে আসবে কিনা, রাইট? তো আচ্ছা, এরপর একটা খরচ ধরলাম, তোমার ফান্ডিং হয়ে গেল। ফান্ডিং যখন হয়ে গেল তখন ইনশাল্লাহ তুমি প্লেন ফেয়ারটাও ম্যানেজ করতে পারবে। প্লেন ফেয়ারের খরচ হয়তো আসবে আরো, ধরলাম 1 লাখ টাকা। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো একটু বেশি আসতে পারে, বা ভিসা পিটি সবকিছু মিলে আরো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা। সো টোটাল কিন্তু আসলো 3 লাখ টাকা। এখন খরচটা উঠে আসবে কিনা, বা আমেরিকাতে ফান্ডিং কেমন? আমেরিকাতে আলহামদুলিল্লাহ ফান্ডিং যেটা দেয়, যদি একা আসলে তোমার নিজের, যেহেতু একা আসলে তোমার ফুল একটা বাসার দরকার নাই, তুমি রুম শেয়ার করে থাকতে পারছো, মানে রুম শেয়ার করে বলতে একটা বাসা একজনের সাথে শেয়ার করে থাকতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমার অনেক টাকা সেভ হবে। তো ওই টাকা দিয়ে নিজে খেয়ে পরে, আর তোমার টিউশন ফিটা সাধারণত ইউনিভার্সিটি কভার করে দেয় যদি ফুল ফান্ডেড হয়। আর যে স্যালারি পাওয়া যায়, সেই স্যালারি দিয়ে নিজে খেয়ে থেকে পাওয়া যায়, এবং দেশেও টাকা পাঠানো যায়। আমি এটা একটু এমফাসিস করবো, যেহেতু আমাদের ফ্যামিলি সিচুয়েশন এটা খুবই দরকার। আলহামদুলিল্লাহ আমি দেশে টাকা পাঠাইছি, আমার প্লেন ফেয়ারের টাকা বা যে টাকাগুলো খরচ হয়, এটা জাস্ট মনে হয় আমার 4 মাসেই উঠে গেছিল, 3 মাস বা 4 মাসে, কারণ তখন আমি একা ছিলাম। এখন অবশ্যই ফ্যামিলি নিয়ে থাকি, এখন একটু ইয়া হয়, বাট ফ্যামিলি নিয়েও তুমি ভালোভাবে থাকতে পারবা, কোথাও যদি ঘুরতে যেতে হয় ঘুরতে পারবা, আর ছোটখাটো একটা বাসা নিয়ে থাকতে পারবা ইনশাল্লাহ। আর এখানে মানে অনেক সাপোর্ট পাওয়া যায়। সাপোর্ট বলতে ইউনিভার্সিটি থেকে অনেক সাপোর্ট দেয়, অনেক ধরো ঘরের ফার্নিচার অনেক কিছু এখান থেকে পাওয়া যায়। তো আর অনেক কিছু নিজে কিনতে হয়। আর সত্যি কথা বলতে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকাতে খরচ বাংলাদেশের চেয়ে কম। এটা হয়তো অনেকের বিশ্বাস হবে না। মানে ইফ ইউ কম্পেয়ার ইউর স্যালারি, ধরো তুমি হয়তো বেতন পাচ্ছ $2,000,
তুমি যখন কলা কিনবা, একদম একদম বেসিক কথা বলি, একটা 1 পাউন্ড কলার দাম অনলি $2, বা 1 গ্যালন দুধের দাম হচ্ছে মাত্র $2। তুমি $2000 স্যালারি পাচ্ছ, $2 দিয়ে 1 গ্যালন দুধ আসলে ভেরি চিপ। এখানে খাবার দাবার খুবই চিপ। আমি H&M ব্র্যান্ডের টি শার্ট পরি মাত্র $3 পাওয়া যায় অনেক সেল টেলে, মানে $3 মানে হচ্ছে 250 টাকা। তুমি বাংলাদেশে 250 টাকাতে H&M ব্র্যান্ডের টি শার্ট পাবা না। তো মোটামুটি খরচ যদি এখানে মানে ফুল ফান্ডেড হলে আমেরিকাতে খুব সুন্দর করে চলা যায়, খুব খুব ভালোভাবে চলা যায়, এবং বাসায়ও টাকা পাঠানো যাবে মানে ওভাবে চলতে পারলে। হ্যাঁ, ধন্যবাদ সাকিব। এখন ধ্রুব কিছু বলবা? তুমি হ্যান্ড রেজ করেছো। হ্যাঁ, আমি এই যে ফান্ডিং এর ব্যাপারটা একটু যদি আরেকটু আলাপ করতে চাই। অনেকদিন পর সাকিব সোপান, আমরা একই দেশ, সোপান এবং রিজভিকে দেখে আমার অনেক ভালো লাগলো। তারপর আমি দ্রুত আমার পয়েন্টটা একটু শেষ করি। আমি কিন্তু আনফান্ডেড অবস্থায় এসেছিলাম, আমার খালি টিউশনটা কভার করেছে, এবং ইউএসএ তে যারা মাস্টার্স করতে আসে তাদের একটা বড় অংশ এভাবেই আসে, এবং সেখানেও কিন্তু সেখানে ব্যাপারটা, আমি আগের কথা বলছি, আমি আমেরিকায় এসে বলছি। এবং তখন যেটা করে সবাই ইউনিভার্সিটিতে বিভিন্ন অন ক্যাম্পাস জব করে, আর যদি ইমিগ্রেন্ট কমিউনিটি স্ট্রং থাকে কোনো সিটিতে, তাহলে হচ্ছে দেখা যায় ক্যাশে অফ ক্যাম্পাস কাজ করে, যেটা হাইলি আমি বলবো যে এটা করা উচিত না, বাট অনেকেই করে, ওভাবে করেই থাকে যাদের ফান্ডিং নেই। মাস্টার্সে পিএইচডি তে যারা আসে তারা ম্যাক্সিমাম ফান্ডেড হয়ে আসে। তো ওইটা একটা ব্যাপার। আমার মনে হয় এটা মানে যেহেতু ওরা আমার তিনজনই ফান্ডেড হয়ে এসেছে, যেটা খুবই দারুণ। ওরা হয়তো এটা এক্সপিরিয়েন্স করেনি, মাশাআল্লাহ। আমি এটা এক্সপিরিয়েন্স করেছি ফার্স্ট হ্যান্ড। আমি কাজ করতাম এবং দেখা যেত কাজ করে দেখা যাচ্ছে দুপুরবেলা ক্লাস, পরীক্ষা, আমি সারা সকাল হচ্ছে দোকানে কাজ করে, ইউনিভার্সিটি কাজ করে, তারপরে পরীক্ষা দিতে যেতাম। তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে জেনে রাখা উচিত সবারই অ্যাপ্লাই করার আগে, যে সিজিপিএ কেন ইম্পর্টেন্ট, তাহলে মাস্টার্স ডাইরেক্ট পিএইচডি টিএইচডি যেতে পারে সবাই। এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে কি আপনার লিভিং কস্টের ব্যাপারটা, যে প্রশ্নটা উঠেছে, লিভিং কস্টের ব্যাপারটা কিন্তু আসলে আমেরিকার সব জায়গায় একই রকম নয়। আমি ওয়েস্ট কোস্টে আমার ফ্রেন্ড আছে, আমার প্রফেসররা ওনারা ওয়েস্ট কোস্টে পড়াশোনা করেছেন, ওনারা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে অনেকে আছে গাড়িতে থাকে বা রিমোট থাকতে হয়। এটা হচ্ছে এই জন্য হচ্ছে অনেক প্ল্যান, আমার মনে হয় যে অ্যাপ্লিকেশন করার সময় প্রপারলি প্ল্যানিং করে অ্যাপ্লিকেশন করা উচিত, যে আমার এন্ড গোলটা কি হবে, আমি কিভাবে কিরকম লাইফস্টাইল চাই। আমার পরিচিত অনেকে আছে ফুল ফান্ডেড পিএইচডি, কিন্তু ধরেন লিভিং স্ট্যান্ডার্ড আমি আনফান্ডেড অবস্থায় যে আমার যে লিভিং স্ট্যান্ডার্ড ছিল তার থেকে খারাপ, বিকজ অফ দ্য লোকেশন। ক্যালিফোর্নিয়াতে অনেকে পিএইচডি করে, মানে দেখা যাচ্ছে একদম জাস্ট একটা মাইক্রোবাস ভাড়া করে পার্কিং লটে থেকে পিএইচডি শেষ করছে। তো কিন্তু এখন যেহেতু অনেক সময় আমাদের যেটা করতে হয়, দেশে টাকা পাঠাতে হয়, এগুলো দেশে বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটিস থাকে। তো আমি বলবো যে অলওয়েজ অ্যাপ্লাই করার সময় এই ফান্ডিং এর ব্যাপার-স্যাপারগুলো প্ল্যানিং করে আসা উচিত, যে একটা সিটিতে আমি অ্যাপ্লাই করছি, এই ইউনিভার্সিটিতে, এটাতে সিটিটাতে লিভিং কস্ট কিরকম এবং সেখানকার ফান্ডিংটা কিরকম দেয়, সেটা দিয়ে আমি ওই সিটিতে কি আমি প্রপারলি বেঁচে খেয়ে পরে থাকতে পারবো, এবং বাসায় টাকা পয়সা পাঠাতে হলে পাঠাতে পারবো কিনা। আমার মনে হয় যে যত এই ইনফরমেশন গুলো কালেক্ট করে তারপর হচ্ছে ডিসিশন নেওয়া উচিত যে আমি কোথায় যাব, কোথায় অ্যাপ্লাই করব। আমার এতটুকুই বলার ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ ধ্রুব তোমার ইনপুটের জন্য। আমরা মনে হয় অনেক 10 মিনিট হবে বলে প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। আপাতত আমরা নেক্সট টপিকে চলে যাই, কারণ আরেকটু কুইক যাব আমরা। আসলে মানে আমি জানি না অন্যদের বোর লাগছে কিনা, আই এম এনজয়িং দিস সেশন ভেরি মাচ। আসলে অনেক কথা হচ্ছে এবং খুবই ইনফরমেটিভ। আমরা এখন নেক্সট টপিক যেটা আছে আমাদের, আমি স্যার চিন্তা করছিলাম যে যদি আমার জমানাতে আমি এগুলো পাইতাম তাহলে তো আমি স্ট্যানফোর্ডে ভর্তি হয়ে যেতাম। অলরেডি আমার স্ট্যানফোর্ডে অফার ছিল, ওই যে আমাদের মহিবুল আজিজ স্যারের আর কি ব্রাদার শামীম সুলতানা ম্যাডাম আছে না ফিজিক্সের, হ্যাঁ 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 হ্যাঁ, ওনার বোনের হাজবেন্ড ওখানে প্রফেসর জোসেফ এ কান নাম দিয়ে সার্চ দিলে হয়ে যায়, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সামহাউ তকদির আমাকে ম্যানচেস্টারে নিয়ে গেছে। আমি বলতেছি এরকম অপরচুনিটি বড় ভাইদের কাছ থেকে যদি এরকম সাজেশন পেতাম আমি তো স্ট্যানফোর্ডে ভর্তি হতাম। আচ্ছা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম একটু। প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ প্লিজ। আমি একজন স্টুডেন্ট যে মাইক্রোবায়োলজিতে পড়ছি, তো আমাদের মতো স্টুডেন্টদের জন্য পাইথন কিংবা আর এগুলো নিয়ে বেসিক জানাটা সম্ভব, বাট আরো হাই লেভেলে মানে
পড়তে গেলে আরো অনেক টাইমের প্রয়োজন হচ্ছে। তো বায়োলজিক্যাল স্টুডেন্টদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি রকম থাকা উচিত বাইরে যাওয়ার জন্য? আর একটা জিনিস জানতে চাচ্ছি, বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ আরেকটা কি? আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ইউএসএ তে হায়ার স্টাডিজ এর জন্য কি আইএলটিএস দিয়ে কভার হবে না জিআরইও দরকার? আচ্ছা আচ্ছা ফাইন। আমি এক্ষেত্রে প্রথমে একটু রিজভিকে বলবো যে বায়োলজিক্যাল নিয়ে কাজ করছে। আর ধ্রুবকে কিছু বলতে যাচ্ছ এই পার্টে? আইডিয়া দিতে পারি। আচ্ছা। আমার খুব আমি আচ্ছা তাহলে আমরা শুধু এই রিজভি থেকে জেনে নিই দুইটা পার্ট। একটা হচ্ছে বায়োলজিক্যাল ওদের এক্সপেরিয়েন্স, আর একটা কোশ্চেন ছিল আইএলটিএস এর ইম্পর্টেন্স। মাহমুদ খুব শর্টকাট 30 সেকেন্ডসে বলে। জি স্যার, যেটা বায়োলজিক্যাল স্টুডেন্টের ক্ষেত্রে আমি যতটুকু জানি মাইক্রোবায়োলজি সেটা হচ্ছে আমি যেখানে মাস্টার্স করছি ওখানে হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা ছেলে ইন্টার্নশিপ করতে আসছিল 6 মান্থসের জন্য। তো সে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে ছিল। আমি জানি না রিলেটেড টু এটা কিনা, আমি একদম বেশি ডেপথের কথা বলতে পারবো না। তো আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে ওরা বেসিক্যালি বাংলাদেশে মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স ওদের মানে যে ইউনিভার্সিটি থাকুক না কেন ওখানে কিছু অনেক ভালো স্যারের আন্ডারে তারা খুব ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারে। আমি যেটা দেখছি অনেক ল্যাবে যেতে পারে, বিশেষ করে আইসিটি, ডিআরবি বিভিন্ন ল্যাবের সাথে তারা সংযুক্ত থাকতে পারে, ইন্টার্নশিপ করতে পারে, যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে পরমাণু শক্তি কমিশনে যায় আমি যতটুকু জানি। সেটা হচ্ছে ওরা হচ্ছে এরকম আইসিডি, ডিআরবি আরো ভালো ভালো ল্যাব গুলোতে তারা ইন্টার্নশিপ করতে পারে। তো এই জিনিসটা আমি মনে করি করতে পারে। আমি তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো আমি বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কে এতটুকুই ধারণা দিতে পারবো। আর আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে জিআরই কমন, আইএলটিএস অথবা টোফেল থেকে যে কোনো একটা, জিআরই ম্যান্ডেটরি লাগবে, আইএলটিএস অথবা টোফেল থেকে যে কোনো একটা। আমি পার্সোনালি আইএলটিএস দিয়ে আসছি। ধন্যবাদ। ওকে মাহমুদ, থ্যাংক ইউ। আমার মনে হয় নেক্সট টপিকে চলে যাই, যেহেতু আমাদের টাইম আসলে অনেক দ্রুতই চলে যাচ্ছে। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের রিসার্চ এক্সপেরিয়েন্স ইন আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ। আমরা মোরলেস অনেক কিছুই কভার করেছি, সবারটাই দেখেছি। আমি এই ক্ষেত্রে জাস্ট একটা কমেন্টস নেব সাকিব থেকে, তারপর আমরা কোশ্চেন আনসারে চলে যাব। ঠিক আছে সাকিব, একটু 1 মিনিটে যদি বলতে রিসার্চ এক্সপেরিয়েন্স, বা আমি হ্যাঁ সাকিব যদি বলো কি কি এক্সপেরিয়েন্সটা কি হতে হবে, পাবলিকেশনের রিকোয়ারমেন্ট কি, একটু যদি 1 মিনিটে বলো পাবলিকেশন লাগবে কিনা। আচ্ছা, সত্যি কথা বলতে রিকোয়ারমেন্ট হিসেবে পাবলিকেশন লাগবে এমন কোনো রিকোয়ারমেন্ট কখনো ইউনিভার্সিটিতে থাকে না। কারণ আমি যখন টেক্সাস থেকে ছিলাম আমার আশেপাশে অনেককেই দেখছি যারা বুয়েট থেকে আসছে, তাদের কোনো পাবলিকেশন ছিল না, তাদের কোনো প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল না। বাট হ্যাভিং সেড দ্যাট ওদের হয়তো অন্য এক্সপেরিয়েন্স ছিল, তাদের হয়তো জব এক্সপেরিয়েন্স ছিল অনেক বছরের, অথবা খুব এক্সট্রাঅর্ডিনারি সিজিপিএ ছিল। সো বাট রিসার্চ আমাদের ক্ষেত্রে নিজের প্রোফাইল ভারী করার জন্য আমি মনে করি একটু রিসার্চ এক্সপেরিয়েন্স থাকাটা ভালো। যেহেতু আমরা ফ্রেশ আন্ডারগ্রেড শেষ করে যদি অ্যাপ্লাই করতে চাই, আমার হয়তো জব এক্সপেরিয়েন্স বেশি থাকবে না, রিলেটেড জব এক্সপেরিয়েন্স, সেই ক্ষেত্রে রিসার্চ এক্সপেরিয়েন্সটা খুবই দরকার। আর পাবলিকেশনের জন্য যেটা করা যায়, এখন আমি আমাদের চিটাগং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কথা চিন্তা করলে, আমাদের বর্তমান ট্রিপল ডিপার্টমেন্টের কথা চিন্তা করলে, সেটা হচ্ছে আমাদের স্যাররা প্রচন্ড হেল্পফুল। আমি সবাইকে এটাই বলবো, আমাদের সময় ডক্টরেট করা ফ্যাকাল্টি মেম্বার বেশি ছিল না। এখন তানভীর আহমেদ স্যার ব্যাক করছেন, আব্দুল আলিম স্যার, ডক্টর আব্দুল আলিম স্যার ব্যাক করেছেন, ডক্টর আরিফ ইফতেখার স্যার ব্যাক করেছেন, ডক্টর শাহ আলম স্যার, সবাই কিন্তু এখন পিএইচডি করে ব্যাক করতেছেন। তো একটা বিশাল সুযোগ যে স্যারদের দরজায় নক করে তাদের সাথে রিসার্চ করার জন্য, একটা বিশাল সুযোগ, এবং রিসার্চটা আসলেই কাজ দিবে ফর হায়ার স্টাডিজ। থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ। কেউ একজন রেজ করছে কোশ্চেন। সোপান কিছু বলতে যাচ্ছ? জি স্যার, সেটা হচ্ছে কি যে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বুঝি স্যার, সেটা হচ্ছে কি আসলে আমার নেসেসারিলি একটা রিসার্চ পেপার দরকার নেই বা পাবলিকেশন দরকার নেই বা রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার নেই। স্টুডেন্টরা যেটা করতে পারে যে আমাদের যে 4th ইয়ারে যে আমাদের এটা হচ্ছে ইন জেনারেল সবার জন্যই, আমাদের যে 4th ইয়ারে যে প্রজেক্টটা হয় বা আমাদের যে থিসিসটা হয়, ওই থিসিসটাতে তারা যদি ওই একটা বছর একটা ভালো টাইম কন্ট্রিবিউট করতে পারে, একটা ভালো কোনো কাজ করতে পারে, তাদের ওই থিসিসের এক্সট্রাক্টটা দিয়েই তারা কিন্তু মানে প্রফেসরদের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারে। কারণ মানে অ্যাকচুয়ালি একটা আন্ডারগ্রেডের পেপার থাকা বা সিভি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফেসরকে অ্যাট্রাক্ট করা, বাট প্রফেসর ডিসিশনটা নেয় আফটার হি টেকস দ্য ভাইবা।
জাস্ট প্রফেসরকে রিপ্লাই পাওয়ার জন্য কিন্তু আমাদের এত কষ্টটা করা, এই যে জিআরই, টোফেল, রিসার্চ, পাবলিকেশন, এইসব জিনিস, যে ও জাস্ট আমার সিভিটা দেখে আমাকে কোনোদিন অ্যাকচুয়ালি নিবে না। তো ভাইবাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর ওনাকে অ্যাট্রাক্ট করতে গেলে আমার মনে হয় একটা গুড থিসিস উইথ এ গুড অ্যাবস্ট্রাক্ট ইজ এনাফ ফর দ্যাট। সো মানে ওই জিনিসটা একটা বছর কন্ট্রিবিউটটা করা উচিত লাস্ট ইয়ারটা। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট সোপান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে এটা খুবই একটা ইন্সপায়ারিং এবং খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা একটা প্রজেক্ট করি ফর দ্য সেক অফ পাসিং দ্য ডিগ্রি, আসলে ব্যাপারটা কিন্তু না। একটা রিসার্চ, একটা থিসিস লেখা, একটা পেপার লেখাটা আসলে আমরা কেন প্রয়োজন? একটা পেপার যখন আমরা লিখি আমাদের কিন্তু অনেক কিছু জানতে হয়। ফার্স্ট পার্ট হচ্ছে প্লেজারিজম, এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করতে হয়, আমরা কারো থেকে লিখবো না। রাইটিং এর একটা স্টাইল থাকে, ইন্ট্রোডাকশনে কি লিখবো, অ্যাবস্ট্রাক্টে কি লিখবো, একটা টাইটেল চুজ করবো, সেখানে কিন্তু তোমার এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে, তোমাকে প্রচুর পেপার পড়তে হবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে রিসার্চের ক্ষেত্রে, ইউ মাস্ট নিড টু কন্ট্রিবিউট। আমি আরেকজন বড় ভাইয়ের প্রজেক্ট দিয়ে করে ফেলবো, দেন ইটস গুড বাই। অলওয়েজ আমাদের থিঙ্কিং ছিল, আমরা যারাই কাজ করি, আমাদের এখানে যারা আছে, অলওয়েজ একটাই মোটো, উই নিড টু ক্রিয়েট আইডিয়া। আইডিয়া থাকলে তুমি যা কিছু, একটা প্রবলেম সলভ করা কিন্তু কোনো ব্যাপার না, মেইন চ্যালেঞ্জ হচ্ছে একটা আইডিয়া ক্রিয়েট করা। ইফ ইউ হ্যাভ দ্য আইডিয়া, ইট ইজ ভেরি ইজি টু সলভ প্রবলেম। এই ক্ষেত্রে সবাইকে, যারা পার্টিসিপেন্ট আছো, একটা জিনিস মাথায় রাখতে হবে, নভেলিটি থাকতে হবে কাজের মধ্যে, এবং সেই নভেলিটি কাজটাকে অ্যাপ্লাই করার জন্য তুমি যদি এসকেপ করতে চাও, খুব সহজে পাস হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আগাতে পারবে না। এটা হচ্ছে তোমার লাইফের ইনভেস্টমেন্ট। তোমাকে যখন প্রফেসররা ইন্টারভিউ করবেন, তোমার কিন্তু ওই টপিকসে কিন্তু যাবেন, হ্যাঁ বলো ওই টপিকে কি আছে। আমি প্রত্যেকের এক্সপেরিয়েন্স জানি, প্রত্যেকের সাথে আমার এক্সপেরিয়েন্স শেয়ার হয়, আমি তাদের প্রেজেন্টেশন গুলো দেখি, তাদের সবাইকে কিন্তু এই ফেজটা কিন্তু পার হতে হয়েছে, তুমি ওই পেপারে কি কাজ করেছো, স্কাইপ ইন্টারভিউ, সাকিব যেটা বলবো। তো এখন আমরা ইব্রাহিমকে রিকোয়েস্ট করবো, ইব্রাহিম কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলো, আমরা স্পিকারদের কাছে যাবো আর কি, রিসার্চ রিলেটেড, আন্ডার গ্রাজুয়েট রিসার্চ। একটা কোশ্চেন যেটা হচ্ছে যে কেউ যদি আন্ডারগ্রেড একটা সার্টেন রিসার্চ ফিল্ড নিয়ে কাজ করে এবং পরবর্তীতে যদি সেই সিদ্ধান্ত নেয় যে না আমি এটা নিয়ে কাজ করবো না, অন্য একটা ফিল্ডে কাজ করবো, সেক্ষেত্রে এটা পসিবল কিনা বা এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, আমি এটা সাকিবকে অ্যানসার করার জন্য রিকোয়েস্ট করবো। সাকিব। হ্যাঁ, এটা পসিবল, সত্যি কথা বলতে। যেমন আমার আন্ডারগ্রেডের রিসার্চ ফিল্ডে, যেটা আমি 4th ইয়ারের পরে, মানে পাস করার পরে যে রিসার্চ করি, সেটা ছিল সিমুলেশন বেসড অ্যান্টেনা ডিজাইন। কিন্তু আমি পিএইচডি তে কিন্তু অ্যান্টেনা নিয়ে কাজ করি নাই। আমি পিএইচডি থেকে আমার কাজ শুরু হয় ফ্যাব্রিকেশন অফ ম্যাটেরিয়ালস ফর এনার্জি স্টোরেজ ডিভাইসেস। তো সম্পূর্ণ ডিফারেন্ট ফিল্ডই বলা যায়। তো এই ক্ষেত্রে তারপরও আমার সেই আন্ডারগ্রেড ফিল্ডের এক্সপেরিয়েন্সটা যেটা কাজ দেয়, সেটা হচ্ছে প্রফেসর দেখে যে আচ্ছা ওর মধ্যে রিসার্চ করার পটেনশিয়াল আছে, ও কাজ করতে পারবে এবং ওর মধ্যে ইন্টারেস্ট আছে। দ্যাটস হোয়াট দ্য প্রফেসর লুকস ফর। কারণ অনেক ফিল্ডে, যেমন আমি জানি না সোপানের ফিল্ডে হয়তো, যেটা অনেক ফিল্ড আছে যেগুলো বাসায় হয়তো তুমি এক্সপেরিয়েন্সটা গেইন করতে পারো, ধরো মাইক্রো কন্ট্রোলারের কাজ বা এই সেই। কিন্তু ধরো আমার ফ্যাব্রিকেশন ফিল্ডে, যেটা আমাদের ওরা জানে যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির স্টুডেন্ট এবং আমাদের এখানে সেই সুযোগটা একটু কম, এবং আলটিমেটলি আমাকে এসে নতুন করে শিখতে হবে। যেমন আমি জাস্ট ইউনিভার্সিটি সুইচ করলাম, আমাকে কিছু মেশিন আমি যেটা ওখানে ইউজ করছি, কিন্তু এখানে এসে আমাকে আবার নতুন করে তারা ট্রেন করবে, বিকজ দোজ আর $1 মিলিয়ন মেশিনস। তো এটা কখনোই ফ্যাক্টর না আন্ডারগ্রেডের রিসার্চটা কি ছিল। হ্যাঁ, ড্রাস্টিক কোনো চেঞ্জ না হলে তখন সমস্যা। যেমন আমার আন্ডারগ্রেডের রিসার্চ ছিল হয়তো অ্যান্টেনা ফ্যাব্রিকেশন নিয়ে, কিন্তু তাই বলে আমি এখন কোথাও মেশিন লার্নিং বেসড কিছু অ্যাপ্লাই করতে গেলে তখন একটু সমস্যা হতে পারে, যে প্রফেসর হয়তো বলবে তোমার তো মেশিন লার্নিং এর কোনো এক্সপেরিয়েন্স নাই, তুমি এখানে কেন কাজ করতে চাও, তখন একটু সমস্যা ফেস করতে পারে। বাট খুব একটা বেশি চেঞ্জ না হলে সমস্যা নাই, এটা আমি মনে করি আর কি। হ্যাঁ সাকিব, থ্যাংক ইউ। আমি একটু সবাইকে হেল্প করতে চাই। ইফ ইউ নো হাউ টু সুইম, you can swim in a pond, you can swim in a river, you can swim in sea as well. তোমাকে সুইমিংটা জানতে হবে, তোমার রিসার্চের এক্সপেরিয়েন্সটা থাকলে। কিন্তু তোমাকে যদি বিদেশে গিয়ে সাঁতার শিখতে হয়, তোমার কিন্তু অলরেডি অনেক কষ্ট হবে। সেজন্য আমরা বাংলাদেশ থেকে এক্সপেক্ট করি প্রফেসররা দেখে ও কি সাঁতার জানে কিনা। যদি সাঁতার জানে, ও প্রফেসররা বিলিভ করে তাকে আমি যে কোনো জায়গায় দিয়ে দিব, ও সাঁতার কাটতে পারবে, প্রবলেম হবে না। আশা করি আমাদের এই কোশ্চেনের আনসারটা পাবে। আর এখন আমি অডিয়েন্সের কাছে যাব, তাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক কোশ্চেন। ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। এগুলো একটা স্কিল, সেশনে কোশ্চেন আস্ক করা, তাই না?
আমার মনে হয় যে করতে পারেন একটু। আমরা কোশ্চেন না থাকলে আমরা পরের পয়েন্টে চলে যাই। কারো কোনো কোশ্চেন নাই তাহলে? আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে your question on writing effective email. Very বলতে চাচ্ছি মনে হয় ইফেক্টিভ ইমেইলের ক্ষেত্রে আমি মাহমুদকে একটু বলবো, একটা আমি প্রফেসরকে যখন অ্যাপ্রোচ করব আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, আমি কি সিভি অ্যাটাচ করবো কিনা, বা কিভাবে মেইলটা করলে একটু ভালো রেসপন্স পাবো, একটু বললে ভালো হয়। ধন্যবাদ স্যার। তার আগে যে আমি জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিস টানতে চাই, সেটা হচ্ছে আন্ডার গ্রেডে আমাকে অনেকেই এই জিনিসটা পার্সোনালি কোশ্চেনটা করছিল, সেটা হচ্ছে আমি কেন জিআরই দেওয়ার পরেও আমি কেন সাউথ কোরিয়া চয়েস করলাম। সো এটা একটু আমি একটু বলে দিই, এটা ওদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে সো আমি যখন আন্ডার গ্রেডে 2-1টা পাবলিকেশন হয়, আমি জিআরই দিয়ে দিই আমার আন্ডার গ্রেডের রেজাল্টে 2 মাস 17 দিনের ভেতর। এবং সত্যি কথা বলতে আমি আমার ওই সিজিপিএ দিয়ে ডিরেক্ট ইউএসএ তে অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। আমি খুবই হতাশ হয়ে পড়ছিলাম। আমি 3-4 জন প্রায় 5-6 জন প্রফেসরকে মেইল করছি, রেসপন্স পাই নাই। অনেকে ইভেন ডিরেক্টলিও বলছে যে আমার সিজিপিএ দিয়ে হবে না। তো আমি সেই সময় তানভীর স্যারের সাথে কন্ট্যাক্ট করছিলাম। তানভীর স্যার বলছে যে মেক এ ট্রানজিট পয়েন্ট। আমার ট্রানজিট পয়েন্টটা ছিল অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া, যে সাউথ কোরিয়াতে এমএস নিয়ে তারপরে গিয়ে তুমি ইয়া করো। স্যার আমাকে একটা কথা বলছিল, আমার এখনো মনে আছে, যে তুমি যদি রিসার্চ লাইনেই থাকতে চাও, কেন তুমি তোমার রিসার্চ ক্যারিয়ারটা এক্সটেন্ড করতেছো না। সো মাস্টার্সটা আমি পুরোই সাউথ কোরিয়াতে গিয়ে আমি করার পরে দেন আমি মানে কোরিয়াকে ট্রানজিট পয়েন্ট বানাইছি। আমরা তো আমেরিকা যারা আসি বাংলাদেশ থেকে, তারা অনেক জায়গায় ট্রানজিট নিয়ে আসি, যে কাতার হয়ে আসি, টার্কি হয়ে আসি। ঠিক আমার স্টাডি জার্নিটাও এরকম ট্রানজিট পয়েন্ট কোরিয়াকে বানাইছিলাম। সো এখন আমি আসি হচ্ছে ইমেলের অ্যাপ্রোচ। প্রশ্নটা এটাই ছিল না, ইমেলের অ্যাপ্রোচ টু প্রফেসর? হ্যাঁ, ইমেইলে আমি কি কি লিখবো? আচ্ছা, আমরা ফার্স্টে দেখবো স্যার, সেটা হচ্ছে ইমেলে আমরা কি কি লিখবো না। সেটা হচ্ছে খুব কিছু ক্লিশে জিনিস, যে আমরা অনর্গল একই জিনিস আমরা লিখে যাই, সেগুলো হচ্ছে আমরা বাদ দিব। সেটা হচ্ছে শুরুতেই হচ্ছে আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এটা প্রফেসররা এই জিনিসটা পেতে 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 মানে স্টার্টিং লাইনটাই এটা খুবই খুবই আমি আই থিঙ্ক মনে করি এটা খুবই বাজে জিনিস। সো আমি আমার সাথে প্রফেসরের এখানে প্রেম নিবেদন হচ্ছে না যে আমি জিজ্ঞেস করবো যে ইউ আর ডুইং ওয়েল বা এই ধরনের কিছু। আমি ডিরেক্টলি প্রফেসরকে বলতে পারবো যে আমি ইনকোয়ার করতে চাচ্ছি যে আপনার এখানে পিএইচডি পজিশন নিয়ে বা এই ধরনের, শুরুতে আমি এটা বলতে পারবো। সো আরো কিছু যেসব জিনিস হচ্ছে অনর্গল মানে খুব মানে র্যান্ডমলি চলে আসে, সেটা হচ্ছে প্লিজ ফাইন্ড অ্যান অ্যাটাচমেন্ট, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ইউ। সো কিছু গুগল করলে কিছু এক্সপেরিয়েন্স বা ইয়া পাওয়া যাবে, এক্সাম্পল পাওয়া যাবে। আমার কাছেও কিছু জিনিস আছে, আমি হয়তো কেউ আমাকে নক করলে বা আমি পরবর্তী জিনিসগুলো শেয়ার করে দিতে পারবো। তো এগুলো হচ্ছে খুব কমন জিনিস, এগুলোকে আমরা হচ্ছে যদি একটু অ্যাভয়েড করি, হ্যাঁ, সেটা আমরা ইয়ে করতে পারি, ওভারকাম করতে পারি। এখন আমরা কি লিখবো সেটাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট যেটা হবে, ইমেল তো ঠিক আছে, প্রথমে সাবজেক্ট যেটা হবে সেটা হচ্ছে প্রসপেক্টিভ এমএস অর পিএইচডি স্টুডেন্ট ফর, আমরা যেই সেশনে যাব সেই সেশনটা, যেই সেশনের জন্য অ্যাপ্লাই করব। এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি এমএস অর পিএইচডি যে কোনো একটা দিতে হবে। যদি দুইটা দিয়ে থাকি, জিনিসটা হচ্ছে প্রফেসর বলবে যে ওর এখন জিনিসটা ডেস্টিনেশন ঠিক করতে পারে, এই জিনিসটা হতে পারে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি প্রথম এই ধরনেরই মেইল দিছি, এমএস অর পিএইচডি, এমএস অর পিএইচডি। ওইটাতে আমি রিপ্লাই পাই না, তবে আমি চেঞ্জ করে এটাকে এমএস লিখছি অর পিএইচডি লিখছি, যেটা করতে চাইছি। সেকেন্ড যেটা হচ্ছে কনসাইজ, আমার টোটাল বডি ফরম্যাটটা, ইমেইলের বডি ফরম্যাটটা হবে ধরেন 8 থেকে 10 লাইনের ভেতর। আর থার্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফর্মাল অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ডিয়ার ডক্টর বা ডিয়ার প্রফেসর এক্স ওয়াই জেড যেটা হয়, সেটা নট, যেটা টোটালি অ্যাভয়েড করতে হবে মাস্টার বা মিসেস এই ধরনের কিছু। আর কোনো স্ল্যাং ইউজ করা যাবে না, অ্যাব্রিভিয়েশনস ইউজ করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা এখন যেটাতে ভুগি সেটা হচ্ছে ইমোটিকন আমরা বেশি ইউজ করি ফেসবুকের থ্রু দিয়ে। সো এই জিনিসটা ইউজ করা যাবে না থ্রু ইমেল মানে হচ্ছে একটা ফর্মাল ব্যাপার স্যাপার। এখন যে জিনিসটা হচ্ছে আমরা প্রফেসরের ওয়েবসাইট দেখে যে এইগুলা দেখবো যে কোনো ওপেনিংস আছে কিনা, সেখানে আমরা কিভাবে করব অ্যাড্রেস। সে যদি অনেক ওয়েবসাইটে দেখা যায় সে পিএইচডি নিতে চাচ্ছে,
মাস্টার্স নিতে যাচ্ছে, সো ওইটাকে হচ্ছে ডিরেক্ট আমরা অ্যাড্রেস করবো সে কোথায় নিতে চাচ্ছে। হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা আমার দুইটা দেশেই কাজে লাগছে, কোরিয়াতেও ইয়াতেও আমেরিকাতেও। আমাদেরকে অনেক আমার অনেক জুনিয়র, ইভেন আমিও প্রথম যেটা করছিলাম, যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি হয়তো আরো কারো কাছে হয়তো আরেক ধরনের এক্সপিরিয়েন্স পেতে পারি, সেটা হচ্ছে মানে প্রফেসরের একটা পেপার পড়ে তাকে ওইটা নিয়ে কোশ্চেন করা, এটা করা সেটা করা, মানে তার পেপার নিয়ে কথা বলা থ্রু আউট দ্য ইমেল। আমি মনে করি এটা আমার রিসার্চ ফিল্ডের ক্ষেত্রে আমি মনে করি এটা যুক্তিযুক্ত না। কেন না সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, আমি আমার যে রিসার্চ লাইন পছন্দ, ইন্টারেস্ট পছন্দ, ওই অনুযায়ী আমি প্রফেসরকে চয়েস করব, ওই অনুযায়ী প্রফেসর চুজ করব, সার্চ করব। যখন সার্চ করে পেয়ে যাব, আমি গ্রাউন্ডটা আমি ক্রিয়েট করব। এটা হচ্ছে মেইন জিনিস, যে আমাকে যাতে প্রশ্ন করতে পারে আমার লাইন নিয়ে। ফার্স্ট অফ অল প্রফেসর ম্যাচ হইতে হবে আমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে। আমি মেশিন লার্নিং করি, আমি ম্যাটেরিয়ালকে মেল করতে যাব না, আমি আমার লাইন নিয়ে প্রফেসরকে চয়েস করব সেটা। এবং গ্রাউন্ডটা আমি ক্রিয়েট করবো এইভাবে যে আমি তো আমার আন্ডারগ্রেড থেকে এখন পর্যন্ত এরকম করে আসছি, এরকম করে আসছি। শেষের জিনিসটা এরকম হতে পারে যে আমি আপনার ল্যাবে কি ধরনের কন্ট্রিবিউট করতে পারি, মানে আমি আমার ব্যাপারটুকু বলবো, আমি তার ব্যাপারে কোনো পেপার লিখবো না, তার পেপার নিয়ে কোনো কথাই লিখবো না। এটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রফেসর যখন আমার দেখবে যে আমার এই 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 ক্রাইটেরিয়া, এই কোয়ালিটি গুলো আছে, সে নিজেই তখন তাকে ভাবাবো, আমি তাকে এভাবে ভাবাবো যে হ্যাঁ ওর তো এই জিনিসগুলো আছে, আমার ল্যাবে হয়তো এই ব্যাপারটা সে হেল্প করতে পারে। সে মেশিন লার্নিং করতে পারে, বা সিগন্যাল প্রসেসিং এ করতে পারে, বা ব্রেইন কন্ট্রোলে বিসিআই করতে পারে, এই জিনিসগুলো সে করতে পারে। তখন পরের মেসেজে প্রফেসর বলবে যে তোমার যেটা আমার ক্ষেত্রে হয়েছে, সে তার একটা পেপার দিবে, তুমি এটা নিয়ে কি বুঝছো। তখন হচ্ছে মেইন, মানে আমরা বেসিক্যালি যেটা করি, সেকেন্ড মেইলটা ফার্স্ট মেইলে অ্যাপ্লাই করার চেষ্টা করি। ভাই এই পেপারটা পড়তেছি, কিছু বুঝতেছি না, কারণ প্রফেসররা জানে আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, আমাদের রিসার্চের ওরকম কোনো সুযোগ নাই। তাদের 2-3 বছরের একটা পেপারের আউটপুট আমরা কখনোই এরকম করে বলতে পারবো না। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সো আমি মনে করি আমার গ্রাউন্ডটা আমি ক্রিয়েট করবো আমার রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে। এরপরে হচ্ছে জিনিসটা হচ্ছে রিসার্চ অপরচুনিটি তার ল্যাবে কিরকম আছে। অপরচুনিটির মধ্যে মেইন জিনিসটা হচ্ছে আমি যেই ফিল্ডে কাজ করি সেই ল্যাব এক্সপেরিয়েন্স গুলো, এক্সপার্টাইজ গুলো আছে কিনা। যেটা আমি কোরিয়াতে প্রথমে ফেস করছিলাম, আমার ল্যাবটা ছিল টোটালি অপটিক্স ল্যাব। আমি হচ্ছে প্রথম মেশিন লার্নিং স্টুডেন্ট আমাদের ল্যাবে, আমি আমার ল্যাবের ইনচার্জ ছিলাম। তো প্রফেসর আমাকে বলছিল তুমি তোমার মতো গ্রাউন্ড ক্রিয়েট করো, তুমি অপটিক্সে কিভাবে মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারো। তখন আমি প্রফেসরকে বললাম যে প্রফেসর আমাকে কিছু, আমাদের একটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সাথে ইয়ে ছিল, কোলাবোরেশন ছিল। তো প্রফেসর বলছে যে আমাদের কিছু ড্রাই আই ডিজিজের ইমেজ আছে, তুমি চাইলে এটা নিয়ে করতে পারো। তো আমি ওখানে টোটালি মেশিন লার্নিং অ্যাপ্লাই করে ওলট পালট অবস্থা করে দিয়েছিলাম, যেটা খুব ভালো একটা আউটপুট ছিল। আমি মাস্টার্সেই কনফারেন্সের জন্য কোরিয়া থেকে 7 দিনের জন্য আমি আমেরিকায় আমার পেপারটা প্রেজেন্ট করতে আসছিলাম। সো এটা ছিলাম হচ্ছে, এটা অনেক বড় একটা সুযোগ ছিল যে প্রথম কেউ হলে ল্যাবে তার অনেক স্কোপ থেকে থাকে, অনেক কষ্টও থেকে থাকে, আমার ডিসকাস করার মতো কেউ ছিল না, এই ধরনের ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে স্পেসিফিক আমার ইন্টারেস্ট, যেটা আমি বলছিলাম প্রফেসরের ওয়েবসাইট থেকে জানা হবে। এবং যেটা হচ্ছে 9 নাম্বার যে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আমি কেন রিসার্চটা করব আমার গোল সিলেক্ট করার জন্য। সেটাই আমার হচ্ছে, যেটা আমি প্রফেসরদেরকে যখন মেইল করতে গেছি তখন আমার রিসার্চ ফিল্ডের আমারই প্রায় 3 বছর প্লাস এক্সপেরিয়েন্স ছিল, ফ্রম দ্য সেকেন্ড ইয়ার আন্ডারগ্রেড থেকে মাস্টার্স পর্যন্ত। তো আমি বলছি যে আমি এটাকে আরো অনেক দূর আগায় নিয়ে যেতে চাই, এবং পরবর্তীতে ফলোইং টু পিএইচডি তেও করতে চাই। সো এটাতে প্রফেসর অনেক বেশি ইমপ্রেসড হয়েছিল। আর যদি পসিবল হয় প্রফেসরের অ্যাপ্রোচে যদি জিনিস, মানে প্রফেসরকে যদি প্রফেসর প্রোফাইল দেখে যদি ভালো লেগে থাকে, তাকে একটা মিটিং এর স্কেডিউল করা যায়। বাট এটা আমরা ভয় পাই অ্যাকচুয়ালি, কিন্তু তারা এই জিনিসটাকে খুব ইজিলি ভাবেই নেয়। এই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে মামুন, থ্যাংক ইউ, অনেক ইনফরমেটিভ। আমি জাস্ট 2টা পয়েন্ট অ্যাড করি। যারা ইমেল লিখবা, ফার্স্ট অফ অল ইমেল অ্যাড্রেসটা একটু ঠিক করতে হবে, প্রফেশনাল করতে হবে, তোমার নাম দিয়ে করতে হবে। আমি জানি অনেকের এখানে ইমেল অ্যাড্রেস আমরা পাই কি সানশাইন ইন দ্য স্কাই, এভাবে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে। তাই রিকোয়েস্ট অল অফ ইউ টু চেঞ্জ ইউর ইমেল অ্যাড্রেস টু ইউর নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটা হলে ইজি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এখন কিন্তু আমাদেরকে যে স্কিলটা এখন বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যখন ইমেল করবা, ফার্স্ট সি ইট ইন ইউর মোবাইল ফোন। মোবাইল ফোনে দেখো, এখন কিন্তু প্রফেসররা ম্যাক্সিমাম ট্যাবে অথবা মোবাইলে কিন্তু তাদের ইমেল গুলো চেক করছে। সুতরাং আমি যখন ইমেলটা করব, আমার ইমেলটা হতে হবে আমার ট্যাবের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনে যাতে হয়।
যাতে ওই বোর্ডের মধ্যে কভার হয়ে যায়। তাহলে এই স্কিলটা তোমরা ইউজ করতে পারবো। ডোন্ট মেক ইট টু লং। একটা মোবাইলের স্ক্রিনে দেখতে যে কন্টেন্ট গুলো জায়গা হয় ওভাবে তোমরা ইমেলটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমরা এখন এখানে ইব্রাহিম কোনো কোশ্চেন আছে নাকি আমরা নেক্সট সেশনে নেক্সট টপিকে চলে যাব? স্যার এই সেগমেন্টে কোনো কোশ্চেন নেই। ইমেল নিয়ে আসলে কোনো কোশ্চেন। আমি একটা জিনিস স্যার অ্যাড করতে চাই একটু কাইন্ডলি ইফ ইউ অ্যালাউ মি। হ্যাঁ, সেটা হচ্ছে ইমেল এটিকেট একটা ফ্যাক্টর আর কি। তো ইমেল এটিকেটটাও আসলে অনেকে শিখতে পারে, জাস্ট ইউটিউব বা গুগল করলে হবে ইমেল এটিকেটস। এটাও একটা সফট স্কিলের মধ্যে পড়ে। তো ইউটিউব থেকেই শিখে নেওয়া যায় ইমেল এটিকেট গুলো কি, কখন থ্যাংক ইউ লিখতে হবে বা কিভাবে পোলাইটলি ডিরেক্ট এন্ড কনসাইজ ওয়েতে ইমেল লেখা যায়, এটা কিন্তু ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে আই বিলিভ। ইয়েস, হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই। আমাদের নেক্সট টপিকস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, টোফেল এন্ড আইএলটিএস স্কোরস। হ্যাঁ, তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে টোফেল, একটা হচ্ছে আইএলটিএস। আমাদের সাকিব হচ্ছে আইএলটিএস করছিল তাই না? হ্যাঁ স্যার, ওই যে মাইক্রোবায়োলজির আপু যে কোশ্চেনটা করছিলেন যে আইএলটিএস দিয়ে কি ইউএসএ যাওয়া যায় কিনা, হ্যাঁ এখন মোটামুটি টোফেল বা আইএলটিএস দুইটা দিয়ে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে সাকিব তোমার স্কোর কত ছিল? আমার স্যার আইএলটিএস ছিল 7.5 ওভারঅল স্কোর। আর আমার মনে হয় সোপান ছিল টোফেলে তাই না? জি স্যার। আচ্ছা, আমি একটু মানে জাস্ট তোমাদের দুইজন, প্রথমে সোপান যেহেতু আমাদের স্ক্রিনে আছে, সোপান তুমি টোফেল প্রিপারেশন নিয়ে একটু 1 মিনিট যদি বলতে, কতদিন লাগে, কিভাবে আগানো যায়, একটু ব্রিফ, ভেরি ব্রিফ। ওকে, সো আমাদের টোফেলটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি জিআরই দেওয়ার পর দেওয়াটা অনেক ইজিয়ার, কারণ দেখা যায় কি জিআরই যে প্রিপারেশন মেকানিজমটা ওটা আসলে টোফেল অনেক বেশি হেল্প করে। তো টোফেল আমাদের 4টা সেকশন থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। তো মূলত আমার যেটা মনে হয় যারা আসলে মানে কন্টিনিউয়াসলি আপনার মানে ইংলিশে কথা বলতে অভ্যস্ত আছে বা মানে বই পড়ে বা মুভি দেখে, তাদের জন্য রিডিং আর লিসেনিং আর মানে রাইটিংটা একটু ইজি হওয়া উচিত। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে দেখা যায় কি আমাদের মানে অনেক একটু ক্লিয়ার স্পিকিংটা করা মানে ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখা যায় কি যে আমার যেহেতু এটা কম্পিউটারাইজ বেস এক্সাম, যে আমার কম্পিউটারকে বলতে হচ্ছে, ওখানে রেকর্ড হচ্ছে, পরে অন্য কেউ এটাকে শুনে ইভালুয়েট করবে। তো স্পিকিংটার মধ্যে একটু টাইমটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আবার স্পিকিং, আমি আবার বলবো কি স্পিকিং আর রাইটিংটাও মানে স্কোরটা একটু ভালো হওয়া উচিত, অলমোস্ট লাইক 23 to 25 হওয়া উচিত। এই কারণ হচ্ছে কি নর্মালি যখন আমাদেরকে মানে এক্সটেনশিপ দেওয়া হয়, একটা হচ্ছে কি রিসার্চ এক্সটেনশিপ আর একটা হচ্ছে টিচিং এক্সটেনশিপ। তো মাঝে মাঝে যখন প্রফেসরের কাছে না ফান্ড থাকে না রিসার্চ এক্সটেনশিপ দেওয়ার জন্য, প্রফেসর চায় টিচিং এক্সটেনশিপ দেওয়ার জন্য। সো সেক্ষেত্রে ওরা দেখে আমার স্পিকিং স্কোর কেমন। আর রাইটিং স্কোরটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখা যায় কি যে মানে আমরা যখন রিসার্চ পেপার লিখি, ঠিক আছে, তো প্রফেসররা চায় যে এমন স্টুডেন্ট হায়ার করতে যাদের জিআরই অ্যানালাইটিক্যাল রাইটিং আর টোফেলের রাইটিং স্কিলের পয়েন্টটা বেশি থাকুক, তাহলে সে একটু কনফিডেন্ট থাকে যে না, তাকে সে যদি কোনো রিসার্চে কাজ করে সে নিজে অনেকটুকু লিখতে পারবে, মানে প্রফেসরকে টাইমটা একটু কম কন্ট্রিবিউট করতে হবে এক্ষেত্রে। তো আমার মনে হয় এই দুটাতে একটু ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট, স্পিকিং আর রাইটিং। আর লিসেনিং আর রিডিংটা আমার কাছে মোটামুটি মনে হলো কি যে আমরা অ্যাকচুয়ালি যেভাবে পড়াশোনা করে আসছি, আমাদের যেহেতু ইউনিভার্সিটির এডুকেশনটা মানে ইংলিশ কারিকুলাম বেসড, আমরা ইংলিশ মুভি দেখতে অভ্যস্ত, বই পড়তে অভ্যস্ত, সো এটা আমাদের কাছে ইজি হওয়া উচিত। সো এটা হচ্ছে আমার ইনপুট অ্যাকচুয়ালি ব্যাপারে। থ্যাংক ইউ সোপান, ভেরি ভেরি গুড পয়েন্ট। যে রাইটিংটা কেন ইম্পর্টেন্ট তুমি একদম রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলেছো, যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। আমার মনে হয় এটা একটা খুবই ইনফরমেটিভ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সাকিব, তুমি আইএলটিএস নিয়ে একটু 1 মিনিট যদি বলো তোমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, আইএলটিএস ও টোফেলের মতোই 4টা সেকশন, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। বাট আনলাইক টোফেলে যেটা কম্পিউটার বেসড হয়, আইএলটিএস হচ্ছে পেপার বেসড। জাস্ট আমরা যেভাবে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, সামনে খাতা নিয়ে বসে টাইম মেনটেন করা হয়, ওভাবে পরীক্ষা। আর যদি প্রিপারেশনের কথা বলি, সারা জীবন যেটা ইংলিশ শিখতেছি সেটাই প্রিপারেশন। আমি যদি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ একটু বলি, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য ইংলিশ মানে তুমি একদম মুখ থেকে ইংলিশে গুলি ছুটতেছে এরকম ইংলিশ আসলে দরকার হয় না। জাস্ট বেসিক ইংলিশ স্ট্রাকচারড ওয়েতে গ্রামাটিক্যাল ভাবে শুদ্ধভাবে বললেই সেটাই হবে। তোমার আমেরিকান অ্যাকসেন্ট দরকার নাই, ব্রিটিশ অ্যাকসেন্ট দরকার নাই, জাস্ট বেসিক ইংলিশটা ঠিকভাবে বলতে পারলেই হবে।
আর প্রিপারেশনের সময় কিরকম লাগবে, ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল। এক একজনের এক এক সময় লাগতে পারে। কারো হয়তো যদি মনে হয় যে আমার ইংলিশ ভালো না, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, সেই ক্ষেত্রে সে একটু বেশি সময় নিয়ে করবে, হয়তো 2 মাস 3 মাস। কেউ যদি কনফিডেন্ট থাকে, যেমন আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে ইংলিশে একটু ভালো ছিলাম, তো তানভীর স্যার আমাকে বলছিলেন তুমি 15 দিনে দিয়ে দাও, যেটা আমি আসলে 1 মাস পরেই আইএলটিএস দিয়ে ফেলছিলাম। সো ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস যে কে কেমন। আর একটু মুভি টুভি দেখলে, বা খালি মুভি দেখলেই বড় কথা না, মুভির মতো মুভি হতে হবে। এখন ক্যাপ্টেন আমেরিকা বা ওয়ান্ডার ওম্যান দেখলে তুমি ইংলিশ স্কিল হয়তো ডেভেলপ করতে পারবা না। একটু ভালো মুভি, লিটারারি সেন্সের মুভি দেখলে হয়তো নিজে নিজে আয়নায় প্র্যাকটিস করা, এভাবে আসতে পারে। আর এতে তোমার স্পিকিং এন্ড লিসনিং স্কিলটা বাড়বে। আর রিডিং স্কিল আসলে আমাদের মোটামুটি হয়ে যায়, বিভিন্ন নিউজ পেপার পড়েই হয়ে যায়। আর ফাইনালি যদি রাইটিং এর কথাটা বলি, রাইটিং এর জন্য নিজে একটু লেখা মাঝে মাঝে করতে হবে। রাইটিং এর জন্য বেসিক্যালি কোনো একটা টপ, মানে যত বেশি আমি পড়বো তত বেশি আমি লিখতে পারবো, এটা একটা স্কিল কিন্তু। তো যখন আমি বেশি কিছু না, জাস্ট আমরা আমাদের ডেইলি স্টার নিউজ পেপার পড়লেই হয়, বা মানে শুরুতে ছোটখাটো বাংলাদেশি ইংলিশ নিউজ পেপার থেকে যদি আমরা শুরু করি একটু পড়া, বেশি না, ডেইলি জাস্ট একটা আর্টিকেল পড়লেই হবে, দ্যাট শুড বি এনাফ আই থিংক। আমি যেটা করতাম, আমি মাঝে মাঝে টিউশনিতে গিয়ে, টিউশনিতে ফ্রি পাইতাম, টিউশনিতে ওদের ওখানে ফ্রিতে ডেইলি স্টার পাইতাম, আমি ডেইলি স্টার পড়তাম মাঝে মাঝে, দ্যাট হেল্প মি আ লট। ঠিক আছে, থ্যাংক ইউ সাকিব, ভেরি গুড। আমার ছোট্ট একটা অ্যাডভাইস হবে, আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে, যেহেতু আমরা সবাই ক্রিকেট পছন্দ করি, তো ইন দ্যাট কেস অ্যাশেজ গুলো দেখতে পারো, অ্যাশেজ এবং অস্ট্রেলিয়ান সিরিজ গুলো, এই দুইটা সিরিজ দেখলেই কিন্তু, আই ডোন্ট রিকমেন্ড আইপিএল অর ইন্ডিয়ান সিরিজ অর পাকিস্তান সিরিজ। অ্যাশেজটা দেখতে পারো, কারণ ওখানে ম্যাক্সিমাম সবগুলো স্পিকার ইংলিশ ও অস্ট্রেলিয়ান থাকে। আরেকটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আদার টিমের বা ইংল্যান্ডে যে সিরিজ গুলো হয়, ওগুলো দেখলেই কিন্তু ইংলিশ স্পিকার যারা আছে তাদের কথা বলা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি। তাহলে এটা প্রথম থেকে যদি তোমরা একটু ভালো করে শুনো, ইউ গেট ইউজ টু দ্য ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমরা বিদেশে যারাই যাই, প্রথমে আমরা যতই ভালো স্পিকার হই না কেন, প্রথম ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা ধরতে আমাদের 2-3 দিন চলে যায়, কিওয়ার্ড, কারণ every country has their own language, every state has their own language, so it doesn't matter. আমি যখন প্রথম ইংল্যান্ডে যাই, আমি প্রথম 1-2 দিন আসলে বাসে উঠতে আমি বুঝতেই পারছি না ওরা কি কথা বলছে, বাট it takes time, but what you need to do is practice, এবং প্র্যাকটিসটা টেকনিক্যাল হতে হবে। বিবিসি দেখতে পারো, সিএনএন দেখতে পারো, যেগুলো কমন ল্যাঙ্গুয়েজ, যেটা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আমি মুভিসে যাবো না, কারণ এগুলো ভেরি হার্ড, এমনি সাবটাইটেল দিয়ে বলতে বলে। তবে আমার মনে হয় অ্যাশেজ সিরিজ গুলো, ফুটবল যারা প্রিমিয়ার লিগ ফলো করো, তারপরে অন্যান্য টিম, এগুলো দেখলে কিন্তু বুঝার চেষ্টা করো ওরা আসলে কি বলতে চাচ্ছে। আমার মনে হয় এটাই মোর দেন এনাফ। এখন ইব্রাহিম, কোনো কোশ্চেন? আমি একটু বলতে চাচ্ছি, আমি তানভীর স্যারের সাথে এক্ষেত্রে সম্পূর্ণ একমত। আসলে আমিও সিএনএন বিবিসি দেখতাম, প্লাস এই যে এসএস এবং অস্ট্রেলিয়ান সিরিজ গুলা, বাট নেভার ট্রাই টু ফলো এনি ইন্ডিয়ান কমেন্টেটর অর ওয়েস্ট ইন্ডিয়ান কমেন্টেটর। ওয়েস্ট ইন্ডিয়ান কমেন্টেটর কি বলে, সোডিয়াম সাপোজ সালফাইড, সালফাইডকে সালফাইড উচ্চারণ করছিল একবার, তো আমার প্রফেসর এমন বকা দিছিল, মানে কারণ ওয়েস্ট ইন্ডিয়াজ ইংলিশে একটু ঝামেলা আছে, এক্ষেত্রে ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান ইংলিশ একটু ইয়া করা যেতে পারে, আমেরিকান সকার লিগও দেখা যেতে পারে এক্ষেত্রে, বা বেসবল লিগগুলো আছে না, ওগুলোর কমেন্টগুলো দেখা যেতে পারে, বা রেসলিং যেটা ওইটাও দেখা যেতে পারে, যেগুলো মানে আমেরিকান ইয়ার কি অ্যাকসেন্টটা শেখার জন্য। এক্ষেত্রে আবার অ্যাকসেন্ট ডিফার করে, টেক্সাসে এক ধরনের অ্যাকসেন্ট, তারপর ওই যে আপনার নিউ ইয়র্কে এক ধরনের অ্যাকসেন্ট, আমার লন্ডনে এক ধরনের, লন্ডনে বাসে বলে, আমি ছিলাম ম্যানচেস্টারে, ওখানে বলে বস, আবার লন্ডনে বলে মানি, আবার ম্যানচেস্টারে এসে বলে মনি, তো সামহাউ একটু অ্যাকসেন্টও একটু ভেরি করে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি ইব্রাহিমকে বলবো কোনো কোশ্চেন থাকলে, ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে আমি যাব, ওটা শুনবো, তারপর নাহলে অডিয়েন্সের কাছে যাব। ইব্রাহিম প্লিজ। স্যার, একটা কোশ্চেন খুব কমন, যে কেউ যদি কোনো স্কলারশিপ পেতে চায়, সেক্ষেত্রে স্কোরটা কিরকম হতে হবে আইএলটিএস বা টোফেল এর ক্ষেত্রে? নট ফান্ডিং, স্কলারশিপ, পার্টিকুলারলি স্কলারশিপের ব্যাপারে অনেকেই জানতে চাইছে। না মাহমুদ, তুমি যদি 1 মিনিটের মধ্যে বলো। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে জিআরই তে কথা যদি বলি, যদি সেফ সাইডে খেলতে হয় সেটা হচ্ছে 305 হচ্ছে একদম টোটালি সেফ সাইড আমার রিসার্চ ফিল্ডের ক্ষেত্রে। আই থিংক ওভারঅল সবখানেই সেম 305 হচ্ছে এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোয়ান্ট হচ্ছে আউট অফ 170 আমার পেতে হবে অ্যাটলিস্ট, সেভে থাকার জন্য, বিশেষ করে ইউনিভার্সিটির
অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা প্রফেসর যাদের একটু নোটিস করার জন্য সেটা হচ্ছে 160 কোয়ান্টে অ্যাটলিস্ট, এর বেশি হলে তো খুবই ভালো। আর আমাদের সত্যি কথা বলতে ইঞ্জিনিয়ারিং লাইন যদি বলি, ইঞ্জিনিয়ারিং লাইনে ভার্বালটা খুব একটা ম্যাটার করে না, তারপরেও 145 অ্যাটলিস্ট থাকাটা খুবই খুবই জরুরি আউট অফ 170। আই থিঙ্ক 145 খুবই তোলা খুবই ইজি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আইএলস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আইএলস এর ক্ষেত্রে কিছু ডিফারেন্সিয়েট আছে। সেটা হচ্ছে কখনো কখনো থেকে থাকে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট 6.5, আবার থেকে থাকে পার্টিকুলার ওই ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট 7। আমার ক্ষেত্রে ফ্লোরিডা স্টেট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা এডমিশনের ক্ষেত্রে আমার এই ঘটনাটা ঘটছিল। আমার ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল 6.5, বাট আমার ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল, বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল 7। সো এই ক্ষেত্রে আমার যে স্যার ছিলেন ওখানে, প্রফেসর, আমার যে প্রফেসর সে আমার ব্যাপারে একটা পিটিশন করছিলেন যে হ্যাঁ ওকে, ওর সাথে আমি কথা বলছি, ওর সাথে ওকে নেওয়া যাবে। তো এগুলো হচ্ছে মানে খুবই এক্সেপশনাল কেস। বাট মেইন কেস যেটা, সেটা হচ্ছে আমার ওভারঅল যদি আমার 7 থেকে থাকে এবং ব্যান্ড গুলা হচ্ছে নট লেস দেন 6.5 হলে ইচ ইন্ডিভিজুয়াল ব্যান্ড, ওটা হলে খুবই ভালো হয়। আর 7 হলে আশা করি কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ মাহমুদ। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো যেটা আমার কাছে আসে, সাকিবকে রিপ্লাই দিবা। স্যার আইএলটিএস না করে বিদেশ যাওয়া যাবে কিনা? সত্যি কথা বলতে জাস্ট থিংক অফ ইট প্র্যাকটিক্যালি। যদি চিন্তা করি, আমি দেশের বাইরে পড়তে যাব, তো যখন আমি ধরেন আমি একজন আমেরিকান, হয়তো দেখতে না, আমি যদি কাউকে হায়ার করি, আমি যদি না জানি সে ইংলিশ বলতে পারে কিনা, লিখতে পারে কিনা, পড়তে পারে কিনা বা বুঝতে পারে কিনা, আমি তাকে কেন নিব? দ্যাট ইউ হ্যাভ টু আস্ক টু ইয়োরসেলফ। তো আমি যদি মানে আইএলটিএস লাগবেই সত্যি কথা বলতে, বিকজ আইএলটিএস অথবা টোয়েফেল এই দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। তো আমাদের অ্যাপ্লিকেশন প্যাকেজ যেটা থাকে, আমাদের সিজিপিএ, আমাদের জিআরই বা এসওপি, আইএলটিএস, টোফেল, লিস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে আইএলটিএস বা টোফেল। ওরা জাস্ট দেখে তুমি ইংলিশ বলতে পারো কিনা, লিখতে পারো কিনা, শুনে বুঝতে পারো কিনা, দ্যাটস ইট। আর আমি রিজভির কথার সাথে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যেহেতু এটা লিস্ট ইম্পর্টেন্ট, আইএলটিএস এর ক্ষেত্রে ব্যান্ড স্কোর মোটামুটি 7 হলেই হয়, খুব বেশি লাগে না যে একদম আমাকে 9 পেতে হবে, 8 পেতে হবে। এটা সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট স্কোর। এটা হচ্ছে প্রফেসররা বা ইউনিভার্সিটি একটু অন্য কিছু ভালো থাকে, এটা যদি কমও থাকে ওরা একটু বাজ করতে পারে, সমস্যা হয় না। আর বাট হ্যাঁ, লাগবেই আইএলটিএস বা টোফেল লাগবেই, এটা ছাড়া আসলে পসিবল না। থ্যাংক ইউ সাকিব। অডিয়েন্স যারা পার্টিসিপেন্ট আছো, তাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ ইউ আর ওয়েলকাম টু আস্ক এনি কোশ্চেন রিলেটেড টু আইএলটিএস এন্ড টোফেল। আমার মনে হচ্ছে নাই। তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। নেক্সটটা হচ্ছে জিআরই স্কোর এন্ড প্রিপারেশন। আচ্ছা, আমি প্রথমে সোপানকে একটু সুযোগ দিতে চাই। সোপান, তুমি তোমার স্কোরটা একটু বলবা এবং প্রিপারেশন টাইম। আমরা এমফেসিস করছি আসলে একটা জেনারেল কোশ্চেন থাকে, স্যার কয়দিন লাগবে প্রিপারেশন নিতে, বা কিভাবে আমরা নিজেদেরকে সেলফ প্রিপেয়ার করব। আরেকটা হচ্ছে আমি কোন সময়ে জিআরই দিব, আমি কি জানুয়ারি ফেব্রুয়ারিতে জিআরই দিব নাকি নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে জিআরই? এই দুইটা কোশ্চেন যদি একটু আনসার করো। ধন্যবাদ স্যার। সো আমার ক্ষেত্রে আসলে পুরো ব্যাপারটা একটু ব্যতিক্রম ছিল, যে আমি আসলে জিআরই দেওয়ার সুযোগটা মানে আর্লি পাইনি। কিন্তু বাট আমি আগে আমার ব্যাপারটা বলি, তারপর হচ্ছে আমি যেটা রিকমেন্ডেড সেটা বলি। সো আমি অ্যাকচুয়ালি জিআরই দিলাম হচ্ছে কি নভেম্বরের 20 তারিখ, আর আমি আমার কমপ্লিট রেজাল্ট পেলাম হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। এরপর আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারলাম, ফর্মাল যে অ্যাপ্লিকেশন প্রসেস। সো আমার যে স্কোর ছিল, যে আমার ভার্বালে ছিল হচ্ছে কি 150, আমার কোয়ান্টে ছিল হচ্ছে 167, আর আমার এডব্লিউএ তে ছিল হচ্ছে 4। সো মানে আমার প্রিপারেশন টাইম ফ্রেমটা ছিল অ্যাকচুয়ালি 1 মাসের মধ্যে আমাকে মানে কুইকলি ডিসিশনটা নিয়ে আমাকে এক্সামটা দিতে হয়েছিল। সো আমার প্রিপারেশন ফ্রেমটা ছিল কি, আমি ম্যানহাটন 5LB-টা ফার্স্টে কমপ্লিট করে ফেললাম, কারণ ওটার থেকে আসলে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে একটা যে টেস্টটা কেমন হয়, কোয়েশ্চেন প্যাটার্ন কি টাইপের, তারপরে কিছু বেসিক পাওয়া যায়। এরপর আমি মাগুস অ্যাকাউন্ট নিয়ে আমি মাগুস প্র্যাকটিস করি, ফাইনাল এক্সাম দিই। এরপর হচ্ছে কি আমি আমার ডেটটা ফিক্স করে আমার জিআরই এক্সামটা দিই। সো বাট রিকমেন্ডেড হচ্ছে কি, যে আমরা যদি জিআরইটা মানে
অগস্টের মধ্যে যদি দিয়ে দিতে পারি, কারণ অগস্টে দেখা যায় কি যে আমাদের ইউএসএ ইউনিভার্সিটি গুলো ফল অ্যাডমিশন শেষ হয়ে যায়, প্রফেসররা এই অগস্ট আর সেপ্টেম্বর টাইমটা একটু বিজি থাকে যে নতুন স্টুডেন্টকে সেটেল ইন করা, রিসার্চ টপিক বের করে দেবা, এইসব করার পর ওরা সেপ্টেম্বর থেকে অ্যাকচুয়ালি নতুন স্টুডেন্ট খোঁজা শুরু করে বা ইমেল গুলা পড়া শুরু করে। এর মাঝখানে প্রফেসর এত ইমেল পায় যে তার আসলে খুবই কনফিউজ থাকে, বা দেখা যায় কি ইমেল দিলেও দেখা যায় কি যে প্রফেসর আসলে দেখার সুযোগ পায় না, তারা মানে এগুলা সেভ করে রাখে, আস্তে আস্তে দেখে। সো ইটস বেটার যে আমরা যদি মানে অগস্ট সেপ্টেম্বরের টাইম ফ্রেমের আগে আমরা যদি জিআরইটা দিয়ে দিতে পারি, যদি আমাদের টার্গেট থাকে হচ্ছে কি আমি নেক্সট ফলে অ্যাপ্লাই করব, তো আমার অগস্ট আর সেপ্টেম্বর টাইম ফ্রেমে জিআরই আর টোফেল দিয়ে ফেলে এরপর হচ্ছে কি আমার সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করা। সো এই ক্ষেত্রে দেখা যায় কি যে যদি স্কোর ভালো হয় স্টুডেন্টরা আসলে মানে একটু মানে টপ ইউনিভার্সিটির টার্গেট করতে পারে। বাট আমার ক্ষেত্রে প্রথমে যেটা হয়েছিল, যেহেতু আমি আসলে জিনিসটা করতে পারিনি, আমার নভেম্বরে হয়েছিল, তো আমার দেখা যায় কি আমার একটু লোয়ার র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো প্রথমে দেখতে হয়েছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মোস্ট অফ দা ইউনিভার্সিটি, যে কারো যদি টার্গেট থাকে যে মানে 20 থেকে 30 পর্যন্ত ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করবে, সো তাদের দেখা যায় কি যে অ্যাডমিশন প্রসেসটা সেন্ট্রালি হয়। সো দেখা যায় কি তাদেরকে আগে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, এরপর প্রফেসরকে ইমেল দিয়ে কন্ট্যাক্ট করতে হয়। সো ইটস ইম্পর্টেন্ট যে আমি আসলে সেপ্টেম্বর বা এর ভিতরের মধ্যে আমার জিআই আর টোফেলটা যেমন দিয়ে ফেলি। As to case, sir. থ্যাংক ইউ সাকিব, সোপান। সাকিব, তুমি কিছু বলবা প্রিপারেশন, ইন টার্মস অফ প্রিপারেশন, আর when should we sit for the exam? আচ্ছা, when should I sit for the exam, এটার জন্য বলতে গেলে ফার্স্ট অফ অল বুঝতে হবে আমি আমেরিকায় কখন, লাইক আমেরিকায় ইউজুয়ালি মানুষ দুইটা সেশন আসে, একটা হচ্ছে ফল হচ্ছে স্প্রিং মানে হচ্ছে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। তো ফান্ডিং ব্যাপারগুলো বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফলেই বেশি আসে, তো আমি ফলের পার্সপেক্টিভে বলি। তো ফলে যদি আমি কোথাও অ্যাপ্লাই করতে যাই, ধরো আমি এখন 2020 সাল চলতেছে, রাইট? তো আমি যদি 2021-এর ফল মানে 2021-এর অগস্ট থেকে শুরু করতে চাই, তাহলে আমার অ্যাপ্লিকেশন মোটামুটি এই 2020-এর ডিসেম্বর এবং 2021-এর জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা ছিল, আমাকে আলমগীর স্যার আমাদের ডিপার্টমেন্টের একটা কথা বলতেন যে গেট ইউর স্কোরস ফার্স্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেন উইল টক। উনি আমাকে খুব এনকারেজ করতেন টু গেট ইউর স্কোরস ফার্স্ট। আইডিয়ালি চিন্তা করলে, যেহেতু আমি বললাম যে আমাকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আর দি আর্লিয়ার আই অ্যাপ্লাই দি বেটার, তো সেই ক্ষেত্রে অগস্ট বা সেপ্টেম্বর, নট লেটার দেন সেপ্টেম্বর জিআরই দেওয়া ভালো। হ্যাভিং সেড দ্যাট, আমি কিন্তু জিআরই অনেক লেটে, আমিও সোপানের মধ্যে আমি জিআরইর প্রিপারেশনের কথায় আসি। এখন আমি জিআরই দিয়েছিলাম 2 বার, সত্যি কথা বলতে আমি মুদ্রার এপিট ওপিট দুইটাই দেখছি। আমার প্রথম জিআরই স্কোরটা সাকসেসফুল ছিল না, আমি পাইছিলাম মাত্র 306, which was a very poor score, I believe. তো 306 পাওয়ার পর যে সেটা ছিল 2017 সালের সেপ্টেম্বরের 30 তারিখ সম্ভবত। তো প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে জিআরই জন্য প্রিপারেশন নিতে হবে 4 to 6 months। এটা ডিপেন্ড করে অনেকের উপর। যেমন আমি সত্যি কথা বলতে বেকার ছিলাম, আমার সময় ছিল। অনেকে হয়তো জব করেও জিআরই প্রিপারেশন নিতে পারে, অনেকে হয়তো আন্ডারগ্রেডের লাস্ট মোমেন্টেও জিআরই প্রিপারেশন নিতে পারে। আমি সাজেস্ট করব যে আন্ডারগ্রেড শেষ করে তারপর জিআরই দেওয়া, বিকজ fourth year is a very crucial year. ওই সময় you should focus on your CGPA, ফাইনাল একটা এক্সাম বাকি থাকে, and you should focus on your thesis or বা যদি প্রজেক্ট থাকে সেটার উপর। কারণ এই সুযোগটা তুমি আরেকবার পাবা না। জিআরই তুমি পরেও দিতে পারবা, জিআরই 5 বার দিতে পারবা লাইফে, কোনো সমস্যা নেই। 5 বার ফেল করলা, কোনো সমস্যা নেই। তো যেটা হোক, আমি প্রথম জিআরই দিয়ে 4 মাস প্রিপারেশনের পর সেপ্টেম্বরে আমার রেজাল্ট খারাপ হয়। তো আমি ফাইন্ড আউট করলাম যে আমার রেজাল্টটা কেন খারাপ হইলো। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার টায়ার্ডনেস ছিল। আমি জাস্ট রিল্যাক্স মুডে পরের পরীক্ষা দিলাম, আমার স্কোর 306 থেকে ইমপ্রুভ করে 319 হয়ে গেল, জাস্ট উইদিন 1 মান্থ। আর প্রিপারেশনের জন্য এখন অনলাইনে অনেক ম্যাটেরিয়াল থাকে। আমি সাজেস্ট করব মাগুশ ইউজ করার জন্য, যেটা একটু এক্সপেন্সিভ। মাগুশ ইউজ করতে গেলে হয়তো $150 $120 লাগে, বাংলাদেশি টাকায় 8,000 থেকে 12,000 টাকার মতো। বাট ইফ ইউ ওয়ান্ট, এটা কারোর সাথে শেয়ার করে ইউজ করতে পারো, তাহলে হয়তো একজনের পক্ষে খরচটা কমে যাবে, 4,000 থেকে
6,000 টাকার মধ্যে চলে আসবে। হয়তো এট এ টাইম তোমরা লগ ইন করতে পারবে না, বাট দুইজনে মিলে শেয়ার করে যায় কারো যদি টাকা পয়সার সমস্যা থাকে। আর মাগুস থেকে প্রিপারেশন নিলে দে আর ভেরি গুড, ওখান থেকে প্রিপারেশন নিতে হবে। তারপর কিছু মক টেস্ট, যত বেশি মক টেস্ট দেওয়া যায়, অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স থাকে মক টেস্টের জন্য, সেগুলো দেওয়া যায়। আর আমি সাজেস্ট করব ম্যানহাটনের কিছু টেস্ট আছে $30 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 2400 টাকা, যেটা আমরা সত্যি কথা বলতে রেস্টুরেন্টে গেলে আমরা খরচ করে ফেলি 400-500 টাকা। সেই টাকা খরচ না করে আমি যদি এইখানে 2400 টাকা ইনভেস্ট করি, সেই মক টেস্টটা আমাকে খুব লাভ দিছিল আর কি সেকেন্ড টাইম পরীক্ষার সময়। আমি জাস্ট মক টেস্ট দিয়ে তারপর পরীক্ষা দিলাম সেকেন্ড টাইম, আমার স্কোর ভালো করছিল। এইটাই 4 to 6 মান্থস। আর হচ্ছে অগাস্টের আগে দিয়ে ফেলা ভালো, এরপরে হলো সমস্যা নেই। আমারও শেষ হয়েছিল নভেম্বরের 2 তারিখ। আর হচ্ছে একটু লেগে থাকতে হবে, জিআরই একটু ফ্রাস্ট্রেটিং, বাট ঠান্ডা মাথায় লেগে থাকতে হবে, এটাই বলবো। আমার মনে হচ্ছে আমাদের আসলে টাইম শর্ট, নাহলে আমি মাহমুদের কমেন্টসটাও নিতাম। মাহমুদ ইজ ভেরি এক্সপেরিয়েন্সড, হি ইউজড টু টিচ ইন জিআরই সেন্টার্স। বাট স্যার একটা লাইন বলবো, একটা লাইন শুধু, হ্যাঁ, এটা স্যার খুব ইম্পর্টেন্ট, সেজন্য বিশেষ করে মাইক্রোবায়োলজির আপুর জন্য খুব কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছি তারা স্টার্টিং 5 পাউন্ড দিয়ে শুরু করতে পারি, বাট যারা মাইক্রোবায়োলজি বা নন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট যারা জিআই দিতে চায়। সেটা হচ্ছে কারণ আমি ক্লাস নেওয়ার সময় আমি ভ্যারিয়েশন অফ স্টুডেন্ট ফেস করছি, তো ওদেরকে দেখছি। তো যারা বায়োলজি বা ম্যাথের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত ছিল না, প্রায় 5-6 বছর ধরে, ওরা স্টার্টিংটা যেটা করতে পারে সেটা হচ্ছে ম্যানহাটন 1 to 6 দিয়ে শুরু করতে পারে, হুইচ ইজ ভেরি ইজি, লাইক আমাদের এসএসসি এইচএসসির মতো। ও নিজের অবস্থাটা বুঝতে পারবে ম্যানহাটন 1 to 6 ম্যাথের জন্য। এরপরে সে আস্তে করে নোভা জিআরইতে যেতে পারে। এই দুইটা যখন সে ভালো মতো করে বুঝবে, মানে আমি প্রি স্টেপ গুলা বলছি যে মাগুস 5 পাউন্ড ম্যানহাটন বা মাগুস ধরার আগে এই দুইটা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করে সে নিজের অবস্থাটা বুঝতে পারবে, এটাই, বাকিগুলা সেম। থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমরা এখন ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম, এখানে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে তুমি করো, আদারওয়াইজ আমরা অডিয়েন্সের কাছে যাব। না স্যার, আমার মতো প্রশ্ন টপিক এখানে প্রশ্ন যা আছে সবগুলোই কভার হয়ে গেছে। আচ্ছা, গুড গুড। আর অডিয়েন্সদের মধ্যে, পার্টিসিপেন্টদের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটা জিনিস বলছিলাম যে একটু মানে একটু 2-3 মিনিট নষ্ট হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যেহেতু রিজিউ ভাই এটা নিয়ে মানে জিআরই প্রিপারেশন নিয়ে উনি নিছেন, উনি যদি আরো কিছু বলতো তাহলে একটু ভালো হতো। মানে আমরা যখন কোন স্টাডিং আমরা কি কি ভুল করি, জিআরই নিয়ে পড়ার সময় কি কি ভুল করি, মানে কোন কোন জায়গাগুলোর মধ্যে আমরা মানে ফাঁক থাকে, ওই জিনিসগুলো নিয়ে যদি রিজিউ ভাই কিছু বলতেন, কারণ উনার এক্সপেরিয়েন্স আছে এই জিনিসটা নিয়ে। আচ্ছা মাহমুদ, তাহলে আমরা রিভিউয়ারদের রিকোয়েস্টে রাখি ম্যাক্সিমাম 2 মিনিট। জিনিসটা আমি সেটাই বললাম যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাকচুয়ালি 5LB থেকে স্টার্ট করাটা খুব একটা মানে খুবই ইজি ব্যাপার, কোনো ব্যাপারই না। আমি ম্যানহাটন যারা একদম স্টার্টিং, মানে আমি মাত্র মন স্থির করলাম যে আমি জিআরই শুরু করব প্রিপারেশন, সেটা এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, সায়েন্স, আর্টস, যে কোনো। ইভেন আমি ঢাকায় এমন একজন স্টুডেন্ট ছিল আমার থেকে বয়সে আমার 18 বছরের বড়, সে ড্যাফোডিল ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর ছিলেন। সো উনিও হচ্ছে উনি হচ্ছে ইংলিশের প্রফেসর ছিলেন, লাস্ট যে ম্যাথ করছিলেন হচ্ছে তার এসএসসি লাইফে, আমি মুখস্থ করে পাস করছি ম্যাথ। তো ওনাকে আমি কষ্ট বিষ্ট করে 302 পাওয়াই দিছি, উনি এখন হচ্ছে কানেকটিকাটে আছে, ইউনিভার্সিটি অফ কানেকটিকাটে। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে একদম যদি 0 থেকে শুরু করে, সেটা হচ্ছে আমি নিজেকে যাচাই করব। সেটা হচ্ছে কিভাবে যাচাই করব? ম্যানহাটন 1 to 6, এটা খুবই ইজি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। 5LB হচ্ছে পুরোটাই প্র্যাকটিস। মোটামুটি ওখানে 1083টা প্রবলেমস আছে 5LB তে, কোনো আমার এক্সপ্লেনেশন নাই, কিছু নাই, হয়তো সলিউশনে আছে, বাট আমি চ্যাপ্টারটা যে শুরু করব, আমি অ্যালজেব্রা শুরু করব, আমি অন্য টপিক শুরু করব, যে কোনো একটা ইকুয়েশনের ফাংশন এগুলো শুরু করব, প্রবাবিলিটি শুরু করব, ওগুলো হচ্ছে আমার যেটা শুরু হচ্ছে, আমরা যেটা ইউজ টু না সেটা হচ্ছে আমরা ইংলিশে ম্যাথের চ্যাপ্টার গুলো নিয়ে ইউজ টু না। তো ম্যানহাটন 1 to 6 হচ্ছে আমার
ওই চ্যাপ্টারটা দিয়ে আগে শুরু করে এবং একটা টপিকস পড়ায় ওটা নিয়ে ছোট্ট করে একটা এক্সারসাইজ দেয়, একটা টপিকস পড়ায় ওটা দিয়ে ছোট্ট করে একটা এক্সারসাইজ দেয়। তো ওগুলো করতে করতে নিজেকে একটু বিল্ড আপ করা যায়। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা 1 to 6 এর ক্ষেত্রে সেটা হয় 3টা পার্ট থাকে, ইজি, মিডিয়াম আর হার্ড, প্রত্যেকটা চ্যাপ্টারের পর পর। তো নিজেকে ওইভাবে প্রতিটা ইজিতে 1 থেকে 30টা ম্যাথ সলিউশন, মিডিয়ামে 1 থেকে 30টা, হার্ডে 30টা, দ্যাট মিনস একটা চ্যাপ্টারের জন্য আমি 90টা সলিউশন করতে পারতেছি। সো কেউ যদি ওইটা শুরু করে দেয় এবং সে যখন ইজি মিডিয়াম নিজেকেই যাচাই করতে পারবে যে হ্যাঁ আমার ইজিতে 30টা হচ্ছে, এবং 30টা সবারই হবে, এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডের। মিডিয়ামে হয়তো অন্য ব্যাকগ্রাউন্ডের 1-2টা মিস হতে পারে, এবং যে ওই চ্যাপ্টারেরই ওই টপিকসেরই হার্ড পার্টটা ভালো মতো পার করতে পারবে, আই থিঙ্ক সে ডিরেক্টলি 5LB তে চলে যেতে পারে। সো প্রত্যেকটা চ্যাপ্টার বা টপিক ধরে ধরে এরকম হচ্ছে আমার ইজি মিডিয়াম পার্ট গুলো করা যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার 5LB টা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মাগুসে যেতে হবে। এখন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, লাস্ট 3 to 4 ইয়ার্স ধরে আমি জিআরই পরীক্ষা 2017 সালে, এরপর পুরো 2017 সালের জানুয়ারিতে, এরপর পুরো 17 সালটাই হচ্ছে আমি জিআরই পড়াইছি। আমার কেন জানি আমি পড়ানোর পরপরই আমি পরীক্ষা দেওয়ার পরপরই অনেক হায়ার স্টাডি গ্রুপে দেখলাম যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেটা আর আগে মাগুস করলে হতো আমার পর্যন্ত, এরপর প্যাটার্নটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া শুরু করছে। এখন প্যাটার্নটার সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য একটু কষ্ট করতে হবে স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে দ্য ইকোনমিক্স। যখন আমার প্রিপারেশন পুরো একদম রসে টইটুম্বুর হবে, একদম ফুললি একদম 100%-এর মতো হয়ে যাবে, অনেকে পাওয়ার প্রেপ 1 পাওয়ার প্রেপ 2 দেয়, ওইটাও এখন 3-4ও আসছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে হবে নিজের আমূল চেঞ্জ একটা হওয়ার জন্য, সেটা হচ্ছে দ্য ইকোনমিক্স এর 2টা এক্সাম আছে, 2টার দাম মনে হয় $30। ওইটা হচ্ছে রিয়েল জিআরই, এখন যেরকম একদম ঠান্ডা মাথায় পরিবেশটা ওইভাবে অ্যাম্বিয়েন্সটা ওইভাবে ক্রিয়েট করে আমি যদি ওইটা দিতে পারি, ওইটা যদি খুব ভালো স্কোর আসে, ওইটার মতোই হচ্ছে আমি জিআরই স্কোরটা পাবো। এটা হচ্ছে ফাইনালি যে জিনিসটা আর কি। ধন্যবাদ। ও নাইস, ভেরি গুড, ভেরি গুড। যদি সময় থেকে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো স্যার। হ্যাঁ হ্যাঁ সাকিব প্লিজ। হ্যাঁ আচ্ছা রিজভির এই কথাটা খুব ভালো লাগছে যে ইকোনমিস্টের 2টা মক টেস্টের কথা, যেটা আমি জানতাম না আসলে, রিসেন্ট যেটা আসছে আর কি। থ্যাংক ইউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে ঠিক আছে, জিআরই রিসোর্সের বা কিভাবে প্রিপারেশন নেব অনেক কথাই আমরা অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে অনেক ইউটিউব ভিডিওতে পাওয়া যায়। আমি যেটা কথা বলবো নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, যেটা হয়তো অনেক টিউটোরিয়াল বা কোথাও পাওয়া যাবে না, সেটা হচ্ছে মানে হয়তো ওভারলুক করে যায়, সেটা হচ্ছে ডোন্ট স্ট্রেচ ইট। আমি যদি আজকে মনস্থির করে আমি জিআরই দিব 4 মাসে দিয়ে ফেলো, ডান, দ্যাটস ইট। এটাকে স্ট্রেচ করা যে আমি 6 মাস টানবো 7 মাস টানবো, আচ্ছা দিব আর কি, আচ্ছা রেজিস্ট্রেশন করবো আর কি, এটা হবে না। মানে মনস্থির করে ফেলতে হবে। এন্ড পরীক্ষার আগের 7 দিন গেট এনাফ স্লিপ, প্রচুর ঘুমাইতে হবে। পরীক্ষার আগের 7 দিন একদম কাম, কোনো প্রিপারেশন না, জাস্ট ঘুমাইতে হবে ঠিক মতো। রাতে 11টা বাজে ঘুমাবা, সকালে যখন ঘুম ভাঙে। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার আগে নিজেকে রিল্যাক্স করার জন্য। এই কথাগুলো কখনো কোনো টিউটোরিয়াল আমার মনে হয় না পাবো, এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করলাম আর কি। হ্যাঁ সাকিব ভেরি গুড। আমি জাস্ট একটু সবার জন্য জানাই আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স। সাকিবের ল্যাবমেট এখন আমাদের, তোমার ল্যাবমেট তোমার সাথে আছে আমাদের স্টুডেন্ট রিগান ভাই, রুবাইদ হাসান রিগান ভাই। তো ও আমার কাছে আসছিল 2018 সালে, বলে যে স্যার আমি তো 18 তারিখ জিআরই দিব, এখন স্যার চেঞ্জ। আমি বললাম যে ইফ আমার সাথে যদি কালকে যদি কথা বলতে হয়, জিআরই পরে জিআর স্কোরটা কমপ্লিট করে আমার কাছে আসবা, তারপর আমার সাথে কথা বলবা, আদারওয়াইজ তোমার সাথে আমার জীবনে কথা হচ্ছে না। তো ওটা আমার এখনো মনে আছে ওই সিনটা। মাশাআল্লাহ সে এখন সাকিবের সাথে কাজ করে। আরেকজন হচ্ছে হানিফ, তোমাদের সিনিয়র, সে রিসেন্টলি 313 পেয়েছে। 313 পাওয়ার পর বলে সেও সেম কেস স্যার। আমি বললাম যে না, কোনোভাবেই পিছানো যাবে না, ডোন্ট স্ট্রেচ ইট। তো মাশাআল্লাহ সে 313 স্কোর পেয়ে ফোন করে আমাকে সাথে সাথে বলেছে স্যার আমার কি দিব? আমি যে মাথা খারাপ, যা আসছে ভেরি গুড, এখন বিদেশে চলে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে জিআরই একবার রেজিস্ট্রেশন করে ফেললে সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য আউটকাম। একটু টাকা লস হলে একটু সময় দিয়ে করে ফেলতে হবে। তাহলে আমার মনে হচ্ছে আমাদের আর কোনো কোশ্চেন নাই, আমরা নেক্সট সেশনে চলে যাই ফাইনাল টপিকে। এটা একটু মোরাললেস একটু ওপেন হবে, আমাদের মনে হয় টাইমও শেষ। তো যাদের অন্য আর্জেন্সি আছে তারা লিভ করতে পারো, আমরা হয়তো একটু হালকা ডিসকাশন করব, যেহেতু এটা সিভি, এসওপি এন্ড আরেকটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। 3টে পার্ট আছে। আমি আমাদের 3জন স্পিকারকে, কারণ আমি জানি তাদের প্রত্যেকের ইনস এন্ড আউটস জানি,
প্রত্যেকের স্ট্রেংথ আমি জানি, তাহলে আমি প্রথমে LOR এর জন্য লেটার অফ রিকমেন্ডেশনে যাব সোপানের কাছে, সিভির জন্য যাব সাকিবের কাছে, আর স্টেটমেন্ট অফ পারপাস যেটা SOP সেটার জন্য যাব মাহমুদের কাছে। আমি প্রথমে সাকিবকে একটু বলতে বলবো সিভি নিয়ে আমাদের তোমার জার্নিটা, সিভির জন্য কি কি লাগবে, কি কি কন্ডিশন, কয় পেজের হতে পারে, আমি সিভিতে ছবি দিব কিনা, এই যে বেসিক কোশ্চেন গুলো এগুলো নিয়ে একটু 1 মিনিট বা 1.5 মিনিট যদি তুমি বলো সিভি নিয়ে, অনলি সিভি। ফার্স্ট অফ অল সিভিতে ওরা আমার চেহারা ইন্টারেস্টেড না, সো কোনো ছবি দিব না আমেরিকান সিভিতে। আর সিভি শুড বি 2 পেজেস, নট মোর দেন দ্যাট, মানে দ্যাট ইজ রেকমেন্ডেড। আর হচ্ছে সিভি নর্মাল ওয়েতে আমার নাম থাকবে, আমার অ্যাড্রেসটা থাকবে, তারপর হচ্ছে আমি যেভাবে সাজাইছিলাম সেটা হচ্ছে এরপর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেখানে আমি আমার GRE স্কোরটাও দিয়ে দিয়েছিলাম ওখানে, তারপরে আমার রিসার্চ এক্সপেরিয়েন্স, আমার প্রজেক্ট এক্সপেরিয়েন্স একটু ডিটেইলে যদি লেখা যায়, তারপরে হচ্ছে আমার স্কিলস, ধরেন কম্পিউটার স্কিলস, আমি কোন কোন সফটওয়্যার চালাতে পারি এগুলো, তারপরে হচ্ছে কোনো অ্যাওয়ার্ডস অথবা অ্যাকোলেটস যদি আমার থাকে, এসব জিনিসগুলো সিভিতে কভার করা উচিত। আর যেটা আমরা বাংলাদেশে সাধারণত করে থাকি যে সিভির লাস্টে কিছু রেফারেন্স দিয়ে রাখি, সেটা এখানে একটু দেওয়া হয় না আর কি ইউএসএ তে ক্ষেত্রে। কারণ হচ্ছে আলটিমেটলি রেফারেন্সের জন্য ওরা তো লেটার অফ রিকমেন্ডেশন নিচ্ছেই, সো ওখানে আমি আমার যারা আমাকে নিয়ে রেফার করবে তাদের নাম আমি দিয়ে দিচ্ছি। সো সিভিতে আমি মনে করি কোনো রেফারেন্স সেকশনটা না দেওয়াই ভালো। এটা 2 পেজের মধ্যে রাখতে হবে, একটু মার্জিত ভাবে অনেক ফরম্যাট পাওয়া যায় অনলাইনে, ওগুলো ফলো করলেই হবে। আর আরেকটা কথা হচ্ছে সিভিটা সবসময় কাউকে দিয়ে রিভিউ করে না, যেমন আমার গো টু ম্যান হচ্ছে ডক্টর কাজী জামির আহমেদ স্যার, আমার সবসময় তার কাছে আমি রিভিউ করে আমার সিভি, আমার SOP সবগুলোই। তো কারো কাছে রিভিউ করানো ভালো, কয়েকজনের কাছে আসলে যারা হায়ার স্টাডিজে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শুধু তো হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নেই না, অনেকে কিন্তু জবের প্রিপারেশনও নেই। তো বাংলাদেশের জবের জন্য সিভি আর হায়ার স্টাডিজ এর সিভি একটু কিন্তু ডিফারেন্ট হয় আর কি, এটা একটু মাথায় রাখতে হবে। দুইটা কিন্তু সেম না, দুইটা সেম রাখা যাবে না। এটাই আরেকটা জিনিস অ্যাড করতে হবে, রিসার্চ ইন্টারেস্ট সিভিতে অ্যাড করতে হবে। সো সিভিতে থাকবে হচ্ছে নাম, আমার ঠিকানা, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার রিসার্চ ইন্টারেস্ট, পাবলিকেশনস যদি থাকে, রিসার্চ এক্সপেরিয়েন্স অথবা প্রজেক্ট এক্সপেরিয়েন্স আমার থিসিসের যেটা সেটা, তারপর হচ্ছে কম্পিউটার স্কিলস একটু সেকশন করে দিলে ভালো, কোন স্কিল আমি কোন প্রজেক্টে ইউজ করছি। আর লাস্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমি বাংলা পারি, আমি ইংলিশ পারি, দ্যাটস ইট। এটাই, এর বেশি কিছু না, 2 পেজের মধ্যে। আর যদি পসিবল হয় গিটহাব লিংক বা গুগল স্কলার লিংক যদি থাকে সেগুলো দিয়ে দেওয়া ভালো, বা লিঙ্কডইন দিয়ে দেওয়া ভালো। দ্যাটস ইট, এটুকুই স্যার। ধন্যবাদ সাকিব। আমি সিভি বাছাইয়ের ক্ষেত্রে আমার কিন্তু কিছু জেনারেল ফরম্যাট আছে, কিন্তু আবার আমি যখন সিভি রিভিউ করি তখন কিন্তু সবার প্যাটার্নটা কিন্তু একই রকম না। কাউকে ক্ষেত্রে বলি তুমি এই পার্টটা আগে দাও, কারো ক্ষেত্রে বলি, যেমন সাকিবকে বলি তোমার প্রজেক্টের এক্সপিরিয়েন্সটা আগে দাও, মাহমুদকে বলি তোমার পেপারটা আগে দাও, বা সাকিবকে বলি সাকিব তোমার স্কোরটা আগে দাও। তাহলে আমরা প্রথমে যেটা করতে চাই, একটা সিভিতে ফার্স্ট ইমপ্রেশন, যখন আমার সিভিটা হাতে আসবে সাকিবের GRE স্কোর 319, এটা দিয়ে কিন্তু আমি অলরেডি প্রফেসরকে একটু কনভিন্স করে ফেলছি। মাহমুদ কিন্তু তার জার্নাল পেপার দিয়ে প্রফেসর, তখন আমি যখন সিভিটা উপর টপ থেকে ডাউনে দেখবো, যখন দেখবো একটা জার্নাল পেপার আছে, দেন আই এম কাইন্ড অফ অলরেডি কনভিন্স। সোপান যখন দেখার তার সিভিতে দেখবে সে বিভিন্ন প্রজেক্ট করেছে, এই ব্যাপারগুলো। সুতরাং সিভিতে আমি জেনারেল ভাবে কোনো কমন ফরম্যাটে যাই না, বাট কিছু বেসিক স্ট্রাকচার আছে, ওটা তো সবাই ফেলবে, কিন্তু তোমার যে সেলিং পয়েন্ট, তুমি যেটাকে সেল করতে যাও, তোমার যে স্ট্রেংথটা, সেটা যাতে প্রথম দিকে থাকে, প্রফেসরের মনটা যাতে একটু দুর্বল হয়ে যায়, না ছেলেটা জিবি একটু কম কিন্তু ও তো GRE তে 319 বা ওর তো একটা পেপার আছে, এই ব্যাপারটা যাতে কমপ্লিমেন্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আমি সিভিতে আর একটু পরে, মাহমুদ কি কিছু বলতে চাও সিভি নিয়ে 1 মিনিট? আমি যেটা বলবো রেফারেন্সের ক্ষেত্রে আমি সাকিবের সাথে যেটা আমি একটু দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে আমি ফেস করছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের সাথে। আমি আমার প্রফেসরকে যখন মেইল দিছি, তো ওখানে হচ্ছে আমাকে প্রফেসর বলছিল অ্যাপ্লাই করে ফেলতে সো ইউনিভার্সিটিতে। তো যে জিনিসটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে আমি রেফারেন্স দিয়েছিলাম 3 জন স্যার, আমার 2 জন কোরিয়ান প্রফেসর আর একজন হচ্ছে তানভীর স্যার। সো আমার প্রফেসর বলছিল যে তুমি যে 3 জনের নাম দিছিল, আমার এটা একদম ভেরি ফার্স্ট ইন্টারভিউ, আমি কোনো অ্যাপ্লাই করি নাই, এটা করি নাই। তো আমার প্রফেসর আমাকে বলছিল তুমি যে 3 জনের নাম দিছো, আমি তাদের গুগল স্কলার প্রোফাইল দেখছি, আমি তাদের সাথে
পার্সোনালি কন্টাক্ট করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? সো এই ক্ষেত্রে সে ফার্স্ট, এটা ডিপেন্ডস অন প্রফেসর, ইন্ডিভিজুয়াল প্রফেসরস ওপিনিয়ন। সো সে ডিরেক্টলি আমার অ্যাপ্লিকেশনের আগে সে ইন্ডিভিজুয়ালি আমার স্যারদের সাথে কন্টাক্ট করছিল যে আমি অ্যাবল কিনা, আমি আসলেই পারবো কিনা। তো এটা আমার মনে আছে। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই ডোন্ট নো ওভারঅল ব্যাপারটা কি, বাট আই থিঙ্ক রেফারেন্স দেওয়াটা ভালো। উনি শুরুতেই রেফারেন্সে আমাকে নক করছিলেন। আই স্টিল রিমেম্বার, মানে আমার মনে আছে তার প্রফেসর আমাকে নক করেছিল, একটা বিশাল লম্বা ইমেল দিয়েছিল, বাট as expected আমি যেটা প্রয়োজন, আমার মনে হয় সেম প্রফেসর ফর Chopin applied to him and he also contacted me, but somehow এইভাবে কিন্তু তার রেফারেন্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই পারসন টু পারসন ভেরি করে, বাট আমার মনে হয় এটা তোমাদের চয়েস, তাই না? আমরা হয়তো, আমি বারবার যেটা বলি, দেয়ার ইজ নো প্যাটার্ন, বাট সেল ইউর স্ট্রেংথ, তোমার শক্তির জায়গাটা সেল করো। স্যার আমি আপনার কথার সাথে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আপনার যে কথাটা এটা খুব ভালো লাগছে যে সেল ইওর স্ট্রেংথ। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি সিভির প্যাটার্নটা কিরকম হবে, যার যেটা। যেমন আমরা যখন হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করি, আমরা কি করি, আমাদের পাবলিকেশনস গুলো উপরে দেখাই। একটা মজার ব্যাপার হচ্ছে আমি আমার ল্যাবমেট যারা কয়েকজন আছে যারা ইন্টেল কর্পোরেশনে চাকরি করে এখন, আমার আশেপাশে আমি প্রায় 4-5 জনকে জানি যারা ইন্টেলে চাকরি করে। ওনারা একটা কথা সবসময় বলে যে ওনারা যখন ইন্টেলে অ্যাপ্লাই করতেছিলেন তখন কিন্তু ওনাদের এতগুলো পাবলিকেশন, এক একজনের 10-12টা করে পাবলিকেশন, ওনারা পাবলিকেশন কিন্তু আগে দেয় নাই, ওনারা আগে দেখে সে স্কিল সেট, পাবলিকেশন পরে। সো সিভি আসলে স্পেসিফিক টু দ্য ফিল্ড আর কোথায় আমি অ্যাপ্লাই করতেছি সেটার উপর রাখে, এবং নিজের স্ট্রেংথ গুলোকে উপরে দেখানো, সেটাই। এন্ড আমার মনে হয় ইউ নিড টু আপডেট ইউর সিভি এভরি সিঙ্গেল মান্থ, প্রত্যেক মাসে তোমার সিভি আপডেট করতে হবে। একটা সিভি 2 বছর আগে বানাইছিলাম পাঠাইতে থাকবো, দিস ইজ নট লাইক দ্যাট। আর লিংকডইনটাও ইদানিং আসলে একটু খুব দরকার স্যার, লিংকডইনটা একটু প্রোফাইল, আমার নিজেরটাই আসলে আপডেটেড না লিংকডইন, সত্যি কথা বলতে, বাট লিংকডইন আপডেটেড রাখা খুবই দরকার এখনের যুগে। ইভেন প্রফেসররা এখন টুইটারেও খুবই সক্রিয় থাকে, অনেক সময় রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজ গুলো তারা টুইটারে দেন। এটাই আমি যদি এখানে ছোট্ট করে অ্যাড করি, আমি যেহেতু জবে অ্যাপ্লাই করতেছি, রেগুলার ইন্টারভিউ দিচ্ছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি এমনও করেছি যে আমার প্রতিটা ডিফারেন্ট টাইপ অফ কোম্পানির জন্য, ডিফারেন্ট টাইপের পজিশনের জন্য ডিফারেন্ট রেজুমে বানানো আছে, বিকজ ওইটা আসলে পজিশন যেটা রিকোয়ার করে, যে পজিশন যদি বলে যে আমাকে সে প্রসেস ইঞ্জিনিয়ার খুঁজতেছে, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সব রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে সব ভরাই ফেলছি, আসলে তাহলে তো তার জন্য সেটা রিলেভেন্টই না। তো তখন আমাকে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স গুলোকে আমার ওর রোল যেটা চাচ্ছে সেটার সাথে টাই ইন করতে হবে, ওভাবে করে আমাকে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। আর রিসার্চ পেপারের ব্যাপারটা, যেমন সিভিতে সাকিব যেটা বললো ইন্টেলের জন্য, হ্যাঁ ওই জিনিসটাও আসলে সবসময়, মানে ওই জিনিসটাও আসলে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না। যেমন আমি যদি কোনো ন্যাশনাল ল্যাবরেটরি যেগুলো আছে আমেরিকাতে সেগুলোতে অ্যাপ্লাই করি, বা সায়েন্টিস্ট পজিশনে অ্যাপ্লাই করি, তখন কিন্তু আবার আমাকে পেপারগুলোকে হাইলাইট করা জানতে হবে। তো অলওয়েজ হচ্ছে আমার যেটা মনে হয় যে বেসিক সামারাইজ যদি করি, আমাকে কনসিয়াস হতে হবে যে আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, কেন অ্যাপ্লাই করতেছি, কি চাচ্ছি, আমার একটা এন্ড গেম থাকা লাগবে যে হ্যাঁ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ হোয়াট আই নিড টু অ্যাচিভ, এবং এটা কিভাবে অ্যাচিভ করব, কিভাবে আমি অ্যাট্রাকশনটা পাবো, এটা মাথায় রাখা লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভিং সেড দ্যাট, তোমার সিভিতে লেখার মধ্যে যদি লাইন না থাকে, পেপার না থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে, জিআরই স্কোর না থাকে, আইএলটিএস এর স্কোর না থাকে, পেপার না থাকে, তাহলে তুমি সিভিটা ফিল আপ করবা কিভাবে, ওটা তোমাদের চিন্তার বিষয়। সো ইউ নিড টু থিংক ফ্রম সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ার হাউ টু এনহান্স ইউর সিভি। আমি স্ট্রংলি রিকমেন্ড করবো থার্ড ইয়ারে বসে একটা সিভি লিখে ফেলো, কি কি স্কিল আছে দেখো, তখন বুঝতে পারবা যে কি। কারণ আমরা ম্যাক্সিমাম সময় সিভিটা রেডি করি ফোর্থ ইয়ার পাস করার পর, তখন আর সিভিতে কিছু স্কিল অ্যাড করতে চাইলে করার সুযোগ নেই। তো এই ক্ষেত্রে সিভিটা আর্লি লিখলে ভালো, তোমার স্কিল গুলোকে অ্যাড করতে থাকো। আমরা যখন স্টার্ট করি, ক্যারিয়ার শুরু করি, হয়তো সিভিটা থাকে 1-2 পেজ, সেটা আস্তে আস্তে অ্যাজ ইয়ার গোজ বাই এটা 8-10 পেজ, যখন রিটায়ারমেন্টে যায় সেটা 20-25-30 পেজের সিভিতে হয়। কিন্তু এগুলো অ্যাড করতে হয়, এভরি টাইম ইউ নিড টু অ্যাড, একটা স্কিল অ্যাড করতে হবে। আমি এখন নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে এসওপি। এসওপি, মাহমুদ, প্লিজ গো অ্যাহেড এন্ড মনে 1.5 মিনিট যদি বলো। আমি শেষ করতেছি মনে হয় স্যার, এই টপিকসের প্রেজেন্টেশনটা শেষ হবে সোপানে অ্যালওয়ারের পর, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কি লাস্টে যাবা? আমি লাস্টে গেলে স্যার আমার জন্য ওকে তাহলে ঠিক আছে। তাহলে আমি এখন সোপানের কাছে যাই। সোপান, আই নো মানে তোমার রিকমেন্ডেশন লেটার নিয়ে
আমরা কয়েকদিন আগে মোস্ট প্রবাবলি লাস্ট উইক কথা বলছিলাম, তো রিকমেন্ডেশন লেটারের ইম্পর্টেন্স, হাউ ইট এফেক্টস, এবং আমি রিকমেন্ডার হিসেবে কাকে চুজ করব, এই তিনটা ব্যাপার যদি তুমি একটু হাইলাইট করো। সো ফার্স্ট জিনিস হচ্ছে কি যে রিকমেন্ডেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে এই যে ফান্ডিং পাওয়ার বিষয়টাতে। সো ফার্স্ট আমি বলি যে আমরা আসলে কাদেরকে রাখবো। তো দেখা যায় কি যে যেমন আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি সেকেন্ড ইয়ার থেকে তানভীর স্যারের সাথে রিসার্চের কাজ শুরু করি। আমার ফোর্থ ইয়ারের আমার থিসিস সুপারভাইজার ছিলেন হচ্ছে আরিফুল ইসলাম স্যার, আর আমি আমার প্রায় 1.5 বছর আমি আরিফ ইফতিকার স্যারের সাথে কাটাই ওনার অফিসে। সো তারা আমার মেজর স্কিল সেট গুলো জানে, কারণ তাদের সাথে আমি খুব ক্লোজ কোলাবোরেশনে ছিলাম। তো আমরা এমন কাউকে রাখবো যারা আমাদেরকে মানে খুব ক্লোজলি চিনে, আমাদের স্কিলস গুলো জানে, আমাদের ভালো দিক খারাপ দিক দুটোই হাইলাইট করবে। কারণ প্রফেসররা মানে দেখতে চায় যে স্টুডেন্টের ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে। যেমন আমার যখন আমি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে অ্যাপ্লাই করতেছিলাম, আমার প্রফেসর ভাইবা নিতেছিল, তখন আমার প্রফেসর দেখতে চাইছিল যে আমার যে পেপারটা আমি লিখলাম, পেপারের র ফরম্যাটটা আমার কারণ মানে প্রিভিয়াস সুপারভাইজার কিভাবে এডিট করে দিছে। তো ওটা উনি দেখে উনি আসলে বুঝতে চাইছে যে আমার রাইটিং স্কিল কিরকম, আমাকে উনি কিভাবে ট্রেনিং দিতে হবে, কতটুক টাইম দিতে হবে রাইটিং এ। এখন নর্মালি দেখা যায় কি যদি কোনো ইয়া না থাকে, মানে এই ধরনের কোনো প্রুফ না থাকে, তো ওরা রিকমেন্ডেশন কাছে যায় যে ওদেরকে জিজ্ঞেস করে যে ওকে এর ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। সো দেখা যায় কি ওরা ওভাবে ডিসাইড করতে পারে যে ওকে আমাকে ওকে এইভাবে টাইম দিয়ে ওভাবে ট্রেনিং দিতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এমন আমরা অবশ্যই এমন কাউকে রাখবো যারা আমাদের সাথে ক্লোজ কোলাবোরেশন আছে। এখন দেখা যায় কি যে আমরা যদি জাস্ট শুধু থিসিস সুপারভাইজার থাকে বা আর কেউ না থাকে, তখন আমরা এমন কাউকে চুজ করবো যাদের আমরা কোর্স অ্যামাউন্টটা বেশি দিছি। দেখা যায় কি অনেক টিচারের আমরা দেখা যায় কি 2টা বা 3টা ওভার দ্য ইয়ার আমরা 2-3টা কোর্স নিই, ওরা আমাদেরকে জানে যে আমরা ক্লাসে কিভাবে রেসপন্স করি, আমাদের এক্সাম মানে কিভাবে স্কোর করি বা খাতা কিভাবে লিখি, তো এদের ইম্পর্টেন্স। সেকেন্ড জিনিস হচ্ছে অ্যালোয়ারের ইম্পর্টেন্সটা আমি যেটা চিন্তা করবো ফান্ডিং এর ক্ষেত্রে, যে আমার এই অ্যারিজোনার ক্ষেত্রে দেখা গেছিল কি যে আমাকে আমার প্রফেসর বলছিল ফার্স্টে যে আমাকে হাফ টিএ হাফ আরে দিবে। তো পরে যেহেতু এখন কোভিড এর কারণে টিচাররা টিএ ম্যানেজ করতে পারেনি, এটা খুবই